আমাদের পড়া চলছিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তাই তো? আমরা দুটা কবিতা পড়েছি। এর আগে পড়েছি টিনটন অ্যাবি, তারপর আমরা ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি এটা পড়েছি। আর তোমাদের এদিকে পড়া দেওয়া ছিল হচ্ছে সোশিওলজি অফ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, 22শে জানুয়ারি পর্যন্ত পড়তে দিয়েছিলাম। কি অবস্থা এটা? সবাই শেষ করছো এটা? জি স্যার, হয়ে গেছে। জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 2টা দিয়ে দিলাম, ঠিক আছে? চ্যাপ্টার 2টা জি দিয়ে স্যার। দিলাম। জি স্যার দিয়ে জি স্যার দিয়ে দেন। আচ্ছা, 31 জানুয়ারি পর্যন্ত দিয়ে দিলাম। 31 জানুয়ারির মধ্যে শেষ করবা। এই মাসটাও শেষ হয়ে গেল, এই বছরটার একটা মাস চলে গেল নাকি? 12 মাসের মধ্যে এক মাস শেষ। জি স্যার। হুম। আর আমাদের সেকেন্ড মান্থও চলতেছে, সময় চলে যাবে। ওকে, তো আমরা তাহলে, যদি এমনি কারো কোনো কথা আছে কোনো কিছু সম্পর্কে, না থাকলে আমরা সরাসরি আর একটা কবিতায় চলে যাবো আজকে। ইমর্টালিটি ওড, যে কবিতাটা, এটা আমাদের থার্ড পয়েম হবে, মানে এখানকার সেকেন্ড পয়েম। টিনটন অ্যাবি, ইমর্টালিটি ওড। 5টার ভিতর 2টা হয়ে গেছে। এটা আমাদের একটু বড় কবিতা। আমরা শুরু করি তাহলে সুবিধা হবে, আর এগুলো তো তোমরা পড়বো অবশ্যই। দেখো, টেক্সট রিডিং। হ্যাঁ, স্যার, পেজ নাম্বার একটু বললেন। হ্যাঁ বলো। পেজ নাম্বারটা। পেজ নাম্বার বইয়ের? হ্যাঁ স্যার, খুঁজে পাচ্ছি না আমি। টেক্সটে সূচিপত্র দেখো, কার বই? সেন না রামজিলাল? দেখো, এই নামে থাকতে ডক্টর পারে। সেনের 46 পেজ। হ্যাঁ, এই নামে থাকতে পারে। আমার কাছে তো বই নাই। বইটা ইয়াতে আছে, সেলফে আছে। রামজিলাল স্যার, রামজিলাল রামজিলাল। কারো আছে? একটু সূচিপত্র দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি সবাই প্রস্তুত হয়েছ। তা কবিতাটার নাম হচ্ছে, বড় করে যদি ধরা হয়, এটা একটা ওড। ওড তো আমরা বুঝেছি, তাই না? ওড পড়ে এসেছিলাম ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে কয়টা ওড পড়েছিলাম বলো তো? ওড দুইটা স্যার। দুইটা। ওটু ওটা আমার ওটু তো বেস্ট। টু ওয়েস্ট স্টেট। উইন্ড, তাই তো? হ্যাঁ, এখানেও তেমনি। এটা একটা ওড। এটার নাম হচ্ছে ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। মানে কি? ইমমর্টালিটির ইন্টিমেশন। হ্যাঁ, কবিতাটার নামই হচ্ছে ইমমর্টালিটি, তাই তো? ওড সংক্ষেপে। আর পুরো পুরো নামটা হচ্ছে যে ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি ফ্রম রিকালেকশনস অফ আর্লি চাইল্ডহুড। রিকালেকশন মানে কি? স্মৃতি, তাই না? বা স্যার, আর্লি স্মৃতিচারণ। চাইল্ডহুডের যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো মনে করলে বোঝা যায় যে আসলে আমাদের মধ্যে ইমমর্টালিটি রয়েছে। কিসের ইমমর্টালিটি? আমাদের বডির না আমাদের সোলের? বলো তো। শোন। হ্যাঁ, মেইনলি এখানে সোল। সোলের ইমমর্টালিটি বোঝাবে, যে আমরা আসলে ইমমর্টাল। সোল। হুম। আমরা বডিলি মর্টাল, বাট ইন সোল উই আর ইমমর্টাল। ঠিক আছে তো? উই জাস্ট কাম অ্যান্ড গো, ফ্রম হেভেন টু আর্থ অ্যান্ড ফ্রম আর্থ টু হেভেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জায়গা। এছাড়া যেন আমাদের আর কিছু নাই। এই ইন্টিমেশনটা, মানে ইন্টিমেশন মানে বুঝো তো? বাংলাটা কি বা ইংলিশটা কি ইন্টিমেশন মানে? ইন্টিমেট মানে কি ইঙ্গিত বলতো? করা। স্যার, ইন্টিমেট করা। ইন্টিমেট মানে কি বলো? স্যার অতি কাছে বা অনুকরণ করা। অন্তরঙ্গ। হ্যাঁ, ইন্টিমেট ওটা তো আছে, কিন্তু এখানে অন্তরঙ্গ। মেনলি বোঝাবে ইন্টিমেশন মানে হচ্ছে একটা ইন্ডিকেশন অর হিন্ট। মানে ওই যে শিশুবেলার কিছু চিহ্ন দেখে বা কিছু কাজকর্ম দেখে মনে হয় যে আসলে আমরা ইমমর্টাল। তাই বলছি ইন্টিমেশন অফ ইমমর্টালিটি। তাহলে ইমমর্টালিটির একটা সাইন বা চিহ্ন কিসের, কোথা থেকে পাচ্ছি আমরা? ফ্রম দ্য রিকালেকশন। হ্যাঁ, রিকালেকশন মানে কি? স্মৃতি। হ্যাঁ, কিসের স্মৃতি? কখনকার? অফ আর্লি চাইল্ডহুড। তাহলে আমাদের আর্লি চাইল্ডহুডে আমরা কেমন ছিলাম সেই কথা মনে করে কবি এটুকু প্রমাণ করতে চাচ্ছেন যে আসলে আমাদের সোলটা হচ্ছে ইমমর্টাল। তো এখানে একটা ইয়া দেওয়া আছে,
এই অংশটুকু এই কবিতার না, এই অংশটুকু হচ্ছে মাই হার্ট লিভস আপ উইথ জয়, এই কবিতার একটা অংশ এখানে মেনলি দেওয়া আছে। এখানে একটা কথা সবচেয়ে গুরুত্ব, দেখো, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য নেশন, ফাদার অফ দ্য ম্যান, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যেটা অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, যে এই কোটের লাইনটা আসলে কার, কে বলেছেন, কার লেখা এটা বলো দেখি। শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো? এটা কার লেখা? দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য নেশন, এই সরি ম্যান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে তো? হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা হচ্ছে মাই হার্ট লিভস আপ, এই কবিতার লাইন। হ্যাঁ, এটার মানে হলো যে আসলে আমরা যত বড় বড় হচ্ছি, ততই আমরা আসলে হারিয়ে ফেলতেছি আমাদের স্মৃতিগুলো। কোথাকার স্মৃতি? আমরা যে স্বর্গ থেকে এসেছি, ঠিক আছে তো? স্বর্গের সম্পর্কে আমাদের যে একটা লিঙ্ক আছে, সেটা আমরা আস্তে আস্তে লিঙ্কটা হারিয়ে ফেলছি। হ্যাঁ, এবং চাইল্ডরাই আসলে ফাদার, আমরা না, তাই তো? চাইল্ডরাই হচ্ছে আসলে আমাদের শুরু, তারাই আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছে তাদের অবস্থানের মধ্য থেকে, তারপর আমরা বড় হয়ে উঠেছি, এরকম। তাই বলছে, দেখো আমরা এখন এটা পড়া শুরু করি তাহলে বুঝবো। তো আর্লি চাইল্ডহুড মানে কোন বয়সটা? আর্লি চাইল্ডহুড বলতে আমরা কোন বয়সটাকে বুঝি বলো তো? একদম শৈশবকালটা, মানে 5-6 আর্লি বছর চাইল্ডহুড, তাই বয়স। না? একটা হচ্ছে ইনফ্যান্সি, তারপর হচ্ছে চাইল্ডহুড। এখন এই চাইল্ডহুডের আবার আর্লি আছে আর লেটার আছে, তাই তো? আর্লি চাইল্ডহুড আর লেটার চাইল্ডহুড, এটা বলতে কি বোঝায়? দেখো, আর্লি চাইল্ডহুড হচ্ছে 8 বছর পর্যন্ত। পিরিয়ড অফ হিউম্যান 8 বছর ডেভেলপমেন্ট বয়স। ফ্রম বার্থ টু অ্যারাউন্ড 8 ইয়ার্স ওল্ড, তাই তো? জন্ম থেকে 8 বছর পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড। এই সময় কি হয়? ইট ইজ আ টাইম হোয়েন চিলড্রেন লার্ন স্কিলস দ্যাট আর ইম্পর্টেন্ট ফর দেয়ার হোল লাইভস। তাহলে এই সময় থেকেই মেনলি, হ্যাঁ, মানে এই সময়েই শিশুরা অনুকরণ করে, শেখে, যেগুলো তাদের পরবর্তী জীবনে কাজে লাগে। এই সময় তাদের আচরণটা যেভাবে তৈরি হবে, মেনলি সেই ধরনের আচরণ সে আজীবন ধরে বয়ে বেড়াবে, ঠিক আছে? বিশেষ করে লেটার চাইল্ডহুডকে টিনেজার বলি আমরা, টিনেজার বুঝি তো? হ্যাঁ, আমরা কি ওই যে এইচএসসি লেভেলে অ্যাডোলেসেন্স একটা প্যাসেজ ছিল, পড়েছিলাম এইচএসসি লেভেলে? জি জি স্যার, স্যার, অ্যাডাল্টহুড ছিল। অ্যাডোলেসেন্স। হ্যাঁ, ওখানে কিন্তু এই বিষয়টা অ্যাডাল্টহুড। নিয়ে বিস্তারিত বলা আছে, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তো সেই সময়ে কথা কবি মনে করছেন। দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? কবিতাটা পড়তে গিয়ে একটু ধীরে সুস্থে পড়তে হবে, এবং ঠিক টিনটান অ্যাবের মতোই একটা মানে স্মৃতি এখানে মেনলি শেয়ার করা হবে। বলছে দেয়ার ওয়াজ আ টাইম, মানে একটা সময় ছিল, হোয়েন মিডো, গ্রোভ, স্ট্রিম, দ্য আর্থ অ্যান্ড এভরি কমন সাইট, মানে সব কিছু, সেটা হতে পারে কোনো চারণভূমি, কোনো বন, গ্রুপ মানে কি বন, তাই না? গুচ্ছ, গাছপালার গুচ্ছ বা বন। স্ট্রিম মানে কি খাল বা ঝর্ণা। আর্থ মানে কি এই মাটি বা পৃথিবী। এমনকি এভরি কমন সাইট, মানে সব কিছুকে, যতগুলো জিনিস আমরা মানে আমাদের চোখে ভাসতো বা আমাদের চোখে দেখা যেত, সব কিছুই কেমন ছিল? টু মি, আমার কাছে মনে হতো, কেমন মনে হতো? দেখো, টু মি ডিড সিম, মানে আমার কাছে মনে হতো, কি মনে হতো? অ্যাপারেলড ইন সেলেস্টিয়াল লাইট। অ্যাপারেল মানে কি? মানে মিশ্রিত, ঢাকা স্যার। পরিহিত, কাভার্ড, তাই তো? ঢাকা, কি দিয়ে ঢাকা? সেলেস্টিয়াল লাইট। এই সেলেস্টিয়াল লাইটটা কি? স্বর্গীয়। হ্যাঁ, স্বর্গীয় একটা আলো, তাই না? আভা। হ্যাঁ, আমরা যেটা মনে করি স্বর্গীয় একটা আভা বা লাইট। হ্যাঁ, দেখো এই যে এরকম এইরকম কোনো লাইট যেন পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে উপরে লেগে আছে, এবার আভা যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এইগুলো যেন দেখা যেত। কখন দেখা যেত? দেয়ার ওয়াজ আ টাইম। তার মানে কি? এর বিনিময়ে আমরা কি বুঝতে পারি? যে এখন আর দেখা যায় না। ওয়াজ মানে কি পাস্ট টেন্স, তাই না? মানে এক সময় ছিল যখন এগুলো আমাদের কাছে মনে হতো। কেমন মনে হতো? দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ আ ড্রিম। স্বপ্নে যেমন একটা বিষয় আমরা অবলোকন করি, মানে যা কিছু অবাস্তব, যেগুলো আমরা অনেক সময় স্বপ্নে দেখি কিন্তু বাস্তবতায় নেই। তা আমার কাছেও, মানে কবি বলতে যাচ্ছেন বা স্পিকার বলতে যাচ্ছেন, যে আমারও একটা সময় ছিল যখন আমার কাছে মনে হতো এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস যেন স্বর্গীয় আলো দ্বারা আচ্ছাদিত। অ্যাপারেল মানে কি আচ্ছাদিত, সেলেস্টিয়াল মানে হেভেনলি, তাই তো? লাইট মানে তো আলো। তাহলে প্রশ্নটা হচ্ছে, কি দিয়ে আচ্ছাদিত ছিল পৃথিবীটা, পৃথিবীর প্রত্যেকটা বস্তু?
বলো। লাস্টে আবার হ্যাঁ, সেলেস্টিয়াল Real লাইট। light। এবং এটা কি এখনো আছে কবির কাছে, না একসময় ছিল? এক সময় ছিল। একসময় ছিল। সময় ছিল। এবং কি সময় ছিল। এখনো আমরা মনে করি, তাই না, যে ছোটবেলায় মনে হয় এখন এখন যেন পৃথিবীতে আর কোনো আনন্দ নাই, চারিদিকে যেন নিরানন্দ। কিন্তু তুমি তো বড় হয়ে গেছো, তুমি কি বুঝবা আনন্দ আছে কিনা আছে? আনন্দ বুঝবে তোমার ছোট ভাইরা। যে বয়সে তুমি ছিলে যখন মনে তো আনন্দ, সেই বয়সে সবাই আনন্দ ফিল করতেছে, পৃথিবী যেমনই হোক। যুদ্ধ হলেও তাদের কাছে আনন্দেরই লাগবে, তার ভিতরেও তারা একটা মজা খুঁজে পাবে। ঠিক আছে? আর পৃথিবী যখনই যে সময় হোক না কেন, যারা বড় হয়েছে তারা মনে করছে পৃথিবীতে শুধু এক্সপিরিয়েন্স, নাকি অশান্তি, তাই না? পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, দুর্নীতি, এইগুলো এগুলো কি আগে ছিল না, এখন আছে বেশি, না আগেও ছিল? বলো। এগুলো ছিল। সবসময় ছিল, আগেও শুধু ছিল। আমাদের বয়স অনুসারে আমাদের বোধ শক্তি বেড়ে গিয়েছে, আমাদের কাছে আগে মনে হতো ছিল না, এখন মনে হচ্ছে আছে। তাই না? যে মানুষটা আগে আমার কাছে মনে হতো খুবই পবিত্র মানুষ, খুবই ভালো মানুষ, এখন আমার কাছে খারাপ মনে হয়। কিন্তু তখনও সে খারাপ ছিল, কিন্তু ছোট ছিলাম তো বুঝি নাই, এই জন্য তখন আমাকে তার ভালো লাগতো। সে একই মেন্টালিটি তখনও ছিল, এখনো আছে, শুধু আমি বুঝি নাই, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে? তো এই জন্য বলছে দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন মেডো, গ্রোভ অ্যান্ড স্ট্রিম, আর্থ, এভরি কমন সাইট টু মি ডিড সিম অ্যাপারেল ইন সেলেস্টিয়াল লাইট, দ্য গ্লোরি অ্যান্ড দ্য ফ্রেশনেস অফ আ ড্রিম। তাহলে পৃথিবীটা সেলেস্টিয়াল লাইট দিয়ে, এক ধরনের গ্লোরি দিয়ে বা একটা ড্রিমের ফ্রেশনেস দিয়ে পুরোটা যেন অ্যাপারেল করা ছিল, ঢাকা ছিল। কিন্তু এখন কি? ইট ইজ নট নাও অ্যাজ ইট হ্যাড বিন অফ ইয়োর। ইয়োর মানে পূর্বে। তাহলে পূর্বে যেমনটা ছিল এখন আর তেমনটা না। দেখো, ইট ইজ নট নাও, এটা এখন তেমনটা নয়। অ্যাজ ইট হ্যাড বিন, যেমনটা ছিল, অফ ইয়োর মানে বিফোর, মানে পূর্বে। তাহলে পূর্বে যেমন ছিল এখন আর তেমনটা না, তাই তো? কারণ কি বলছে, টার্ন হোয়ার সো ইভার আই মে, মানে আমি যেদিকেই ঘুরি না কেন, যেদিকেই তাকাই না কেন, বাই নাইট অর ডে, সেটা দিনে হোক আর রাতে হোক, সেটা দিনে হোক আর রাতে হোক, আমি যেদিকেই তাকাই না কেন, দ্য থিংস হুইচ আই হ্যাভ সিন, যেগুলো আমি এতদিন দেখছি, আই নাও ক্যান সি নো মোর, সেগুলো এখন আর দেখতে পাই না। এটা কার সমস্যা? পৃথিবীর সমস্যা না আমার সমস্যা? আমার তো আমার আগে একটা ঝিঝি পোকা দেখলেই ধরতে ইচ্ছা করতো, খেলতে ইচ্ছা করতো, এখন কি ঝিঝি পোকা নাই, তুমি তার ওদিকে তাকাওই না আর, না? এখন আর আমাদের ঝিঝি পোকা আকাশে উড়লেও সেই আকর্ষণটা আর দেয় না। হ্যাঁ, ঘাসের ভিতরে ফড়িং, ঠিক আছে তো, ফড়িং ধরার জন্য দৌড়ে বেড়াতাম, না? কিন্তু এখন ঘাসের ভিতর ফড়িং আছে, কিন্তু সেই দিকে আর মন নাই। তাই বলতেছে, স্যার আমি দৌড়ি এখনো। এখনো ধরো, তুমি তো এখন ছোট মানুষ আছো, তোমাকে আর কি বলবো, তোমার একটু বড় হওয়া উচিত। আমার হ্যাঁ, এখনো দৌড়ি স্যার। এখনো ভালো লাগে এগুলো দেখলে। দেখলে ভালো লাগে। তার মানে তো তোমাদের এখনো বয়সটা হয়নি তো, এই জন্য, নাকি? আচ্ছা, হ্যাঁ ওরা খুবই ছোট। এখনো ছোট না? হুম হুম হুম। আচ্ছা, তো যাই হোক, তাই বলতেছে যে সবকিছুর মধ্যে আগে যেগুলো দেখতাম এখন আর সেগুলো দেখি না, এখন আর ততটা ভালো লাগে না। দেখো, স্যার টার্নের পরে হোয়ার, এটা কি বোঝাইছে? হোয়ার এর পরেরটা কি হবে? টার্ন হোয়ার। হোয়ার সো এভার মানে যেদিকেই হোক। তো হোয়ার সো এভার মানে কি? যেদিকে, মানে অনির্দিষ্ট। হোয়ার মানে কোনো একটা নির্দিষ্ট স্থান হবে, আর হোয়ার সো এভার মানে যে কোনো দিকে, অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? হুম। কি বুঝতে পেরেছো? জি স্যার। হুম। যেমন হোয়ার এভার বলি না, হোয়ার এভার, হুইস ইভার, মানে কি? যখন বললাম হুইস মানে একটা নির্দিষ্ট বিষয় বোঝাচ্ছে, আর যখন হুইস ইভার মানে কি, তখন কি কোনো নির্দিষ্ট কিছু, না যে কোনোটা? বলো। স্যার যে কোনো একটা। হ্যাঁ, যে কোনোটা। হুইভার মানে যে কেউ, হোয়েন এভার মানে যখন ইচ্ছা, মানে যখন, মানে এটা নির্দিষ্ট না, যখনই। হোয়ার এভার যেখানেই, হুইভার, তাই তো, যেই, হুম ইভার যাকেই, মানে এরকম, মানে এখানে একটা না, মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মতো অনির্দিষ্টভাবে সকলকেই বোঝাবে। এই অর্থে টার্ন হোয়ারস এভার আই মে, মানে আই মে টার্ন হোয়ারস এভার বাই ডে অর নাইট। তাই তো, আমি দিনে বা রাতে যেদিকেই ফিরি না কেন, যেগুলো আমি এতদিন দেখে এসেছি, দেখো আই হ্যাভ সিন মানে কি এতদিন দেখে এসেছি, আই নাও ক্যান সি নো মোর, এখন আর সেগুলো দেখতে পাই না। এখন কবি বলতেছে দ্য রেইনবো কামস অ্যান্ড গোস, ওই আগের মতোই রেইনবো আসে যায়। হুম। অ্যান্ড দ্য লাভলি ইজ দ্য রোজ, আগের মতোই রোজ এখনো লাভলি। দ্য মুন ডাথ উইথ ডিলাইট, তাই তো, এখনো চাঁদ কি করে, তার ডিলাইট নিয়ে লুক অ্যারাউন্ড হার, মানে কি চাঁদ কি এখনো তাকায় না, এখনো আলো দেয়, সেটা বোঝাতে যাচ্ছে।
এখনো আলো দিই। আলো দেয় মানে তাকানো মানে আলো দেওয়া নাকি? হ্যাঁ, দ্য মুন ডাথ মানে কি ডাজ উইথ ডিলাইট লুক অ্যারাউন্ড হার। হ্যাঁ, এখনো আনন্দ নিয়ে বা আলো নিয়ে চারিদিকে আলো ছড়িয়ে দেয় রাতে। হোয়েন দ্য হেভেন্স আর বেয়ার, যখন কি হেভেন বেয়ার মানে কি মেঘ শূন্য নাকি? আমরা চাঁদের আলো কখন দেখতে পাই? রাতে, যখন রাতে। মেঘ শূন্য থাকে রাতের বেলায় নাকি, তখন চাঁদটার আলো দিতে দেখা যায়। তাহলে এখনো চাঁদ শূন্য আকাশে আলো দেয়। ওয়াটার্স অন এ স্টেরি নাইট আর বিউটিফুল অ্যান্ড ফেয়ার। দেখো স্টেরি নাইট, মনে আছে এই কথাটা কোথায় পেয়েছিলাম? স্টেরি নাইট, জি স্যার, উইলিয়াম ব্লেকের একটা কবিতায়। সে কবিতাটা কোন কবিতা? স্টাডি পল। ইন্ট্রোডাকশন, তাই তো? এক্সপিরিয়েন্স না? হ্যাঁ, হ্যাঁ, এক্সপেরিয়েন্স ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন, এক্সপিরিয়েন্স ইন্ট্রোডাকশনে পাইছিলাম। ইন্ট্রোডাকশনে পেয়েছিলাম, তাই না? ওয়াটার্স অন আ স্টেরি নাইট আর বিউটিফুল অ্যান্ড ফেয়ার মানে কি? ওয়াটার্স মানে কি? নদী নালা খাল বিলে যখন, হ্যাঁ, তারা খচিত আকাশের মানে কি মানে প্রতিবিম্ব জলের ভিতরে পড়ে, সেটাও কেমন লাগে? সেটাও বিউটিফুল অ্যান্ড ফেয়ার। দ্য সানশাইন ইজ আ গ্লোরিয়াস বার্থ, আর প্রতিদিনের সূর্যটা যখন ওঠে ভোরবেলায় সানশাইন করে, তখন যেন হয় নতুন একটা দিন শুরু হয়। এটা আমরা পেয়েছিলাম না? প্রত্যেকটা সূর্য ওঠা মানে কি একটা নতুন দিনের মতো, অ্যাডাম এবং ইভের মতো, যেন নতুন একটা দিন আমরা দেখতেছি। এই কথাটা কোথায় পেয়েছিলাম বলতো? রিপাস রেস্কে। না, ফার্স্ট ইয়ারের একটা কবিতায় পেয়েছিলাম। ফার্নহিল। হ্যাঁ, ফার্ন হিলে। হ্যাঁ, অ্যাডাম ইভ সেখানে বলা আছে না যে প্রত্যেকটা সূর্য কি কি হয়, চা মানে ফার্নটা যেন মানে ফার্মটা যেন কোথায় উড়ে যায় না, সেই আউলের পেঁচা যেন উড়াই উড়াই নিয়ে নিয়ে যায়। আবার যখন ভোর হয় তখন আবার স্যার, কক হর্স তার মানে পিঠে ঘোড়ার করে ওই ফিরে কি আসে জানি একটা সামনে। এবং নতুন সূর্য ওঠে এবং এই সূর্যটা যেন নতুন দিনের একটা সূচনা করে। তাই বলছে সানশাইন ইজ আ গ্লোরিয়াস বার্থ। বাট দেখো সবকিছু ঠিক আছে না? এই পর্যন্ত কই বলতেছি কি এখনো যা হবার আগের যা হতো এখনো তাই হয়। তাই তো, রেইনবো আসে যায়, ফুল সুন্দর, হ্যাঁ, রাতে চাঁদ আলো দেয়, তাই তো, এবং চাঁদের আলোর, তাই তো, যে বিশেষ করে তারাখচিত রাতে নদী নালা খাল বিল কত সুন্দর লাগে। এবং সকালে যখন সূর্য ওঠে, দিনের সূর্য মানেই একটা গ্লোরিয়াস বার্থ। সব কিছু ঠিক আছে, বাট ইয়েটাই নো, কিন্তু তারপর আমি জানি হোয়ার এভার আই গো, আমি যেখানেই যাই না কেন, দ্যাট দেয়ার হ্যাভ পাস্ট অ্যাওয়ে মানে কি কিছু একটা যেন কি হয়েছে, আ গ্লোরি ফ্রম দ্য আর্থ। পৃথিবীতেও এর একটা গ্লোরি ছিল এক সময়, হ্যাঁ, পৃথিবীতে যে একটা গ্লোরি ছিল সেটা যেন কি কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, হ্যাঁ। চলে গেছে, সেটা যেন এখন আর পৃথিবীতে নাই, তাই তো? তাহলে ছিল এক সময়, এখন আর নাই। আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি 1 মিনিট সময় দিলাম, হ্যাঁ, একটু তোমরা ইয়া করো, একটু নিজের, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। বলতে পারছি। ঘুমায় যাও না তো কেউ? না স্যার, ঘুমাই নাই। আমি ভাবছি ঠান্ডার মধ্যে লেপের তলে বসে সবাই ঘুমিয়ে যাও কিনা, এটাই। স্যার প্রচুর ঠান্ডা। হুম, স্যার আচ্ছা, আমার জ্বর। আমাদের এখানে কোনো ঠান্ডা নাই, তাই না? গরম লাগে বলতে আর কি, ঠান্ডা কম। কোন এলাকা? বরিশাল স্যার। বরিশাল কক্সবাজার ওইদিকে একটু ঠান্ডায় কম হবে, তাই তো? নদীর পাশে বা সমুদ্রের পাশে এলাকাগুলো হয় সমভাবাপন্ন, ঠিক আছে, এক্সট্রিম হয় না। কিন্তু যেগুলো নদীর থেকে দূরে হয়, সমুদ্র থেকে দূরে হয়, সেখানে আবার এক্সট্রিম হয়। স্যার সত্যি সত্যি প্রত্যেক দিন ফ্যান দিয়ে ঘুমাইছে স্যার, সত্যি বলছি যে কালকেও দিছি আমি ফ্যান দিয়ে ঘুমাইছি যে। তাই না? ফ্যান দিয়ে জি ঘুমাইছো? গরম বেশি। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমাদের এখানে দিনের বেলায় মনে হয় যে তুষার পড়তেছে। আচ্ছা আচ্ছা। এদিকে এদিকে এত ঠান্ডা যে লেপের মধ্যে একটু ফাঁকা পাইলে মনে হয় জান বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। যাক, 4-5টা গায়ে দিয়েও শীত যাচ্ছে না স্যার। তাই না? যাক, আগুন ধরাই দাও। দিনের তুলনায় হুম, একটু কম। রাত্রে গুগল করে যতটা স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, হ্যাঁ, দিনের বেলায় বেশি ঠান্ডা মনে হয়। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছে কি কবি বললো যে সবকিছু আগের মতোই আছে না, কিন্তু হচ্ছে ইয়েটাই নো, তারপরেও আমার কাছে মনে হয় আমি যেদিকেই যাই যেখানেই যাই মনে হয় পৃথিবী থেকে একটা গ্লোরি যেন হারিয়ে গেছে। হ্যাঁ, যে গ্লোরিটা, এই যে বলছে না, যে গ্লোরিটা একসময় পৃথিবীকে আচ্ছাদিত করেছিল, তাই তো, যে ফ্রেশনেসটা একসময় পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছিল, সেটা যেন কোথায় হারিয়ে গেছে, আমি আর দেখতে পাই না। নাও হোয়াইল দ্য বার্ডস দ্যার সিং আস জয়াস সং, এখনো তো পাখিরা সে আনন্দে গান গায়, তাই বলছে এখনো পাখিরা যখন আনন্দে গান করে, অ্যান্ড হোয়াইল দ্য ইয়াং ল্যাম্পস
যখন ছোট ভেড়ার বাচ্চা কি 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 করে, বাউন্ড মানে কি লাফালাফি করে, হ্যাঁ, বা নাচে, অ্যাজ টু দ্য ট্যাবর সাউন্ড। ট্যাবর বুঝো? হোয়াট ইজ ট্যাবর? স্যার এক ধরনের বাদ্যযন্ত্র। হ্যাঁ, একটা ছোট স্যার, ছোট ডুগডুগি টাইপের, ট্রাম জাতীয় কিছু। হ্যাঁ, এটা ডুগডুগি জাতীয়, ঠিক আছে, স্মল স্যার, ড্রাম। টব মানে কি এটা? এই যে এরকম ডুগডুগি বলে না, হ্যাঁ, এই যে এরকম ডুগডুগি টাইপের, হ্যাঁ। তো এই হয়তো ছোট বাচ্চারা যারা ভেড়া টেড়া চড়াতে যায়, তারা হয়তো বা ওইরকম ছোট বাচ্চারা আছে না, যারা ছোট করে বাজনা বাজানো ছিল, বাজাতে পছন্দ করে। তাই বলছে এখনো ইয়াং ল্যাম্পসরা যখন ট্যাবর সাউন্ডে এখনো যখন বাউন্ড করে, নাচে, লাফালাফি করে, শুধু আমার কাছে, টু মি অ্যালোন, তাহলে সবাই আনন্দ করতেছে, সবই ঠিক আছে, শুধু আমার কাছে একা একই মনে হয়, দেয়ার কেম আ থট অফ গ্রিফ, শুধু আমার কাছে এক ধরনের দুঃখের চিন্তা ভাবনা চলে আসে, হ্যাঁ, এক ধরনের দুঃখ বোধ যেন আমার কাছে আসে। সবাই আনন্দ করতেছে, পৃথিবী, হ্যাঁ, গাছ, ফুল, পাখি, ছোট বাচ্চা, মেষ, ভেড়া যা আছে সবাই আনন্দ করতেছে, শুধু আমার কাছে একা একই মনে হচ্ছে যে আমার মনে শুধু দুঃখ আর দুঃখ। এবং এই দুঃখটাকে আর টাইমলি আটারেন্স মানে কি, যখন এই দুঃখটাকে কি করা হয়, আটার করা হয়, উচ্চারণ করা হয়, বলা হয়, গেভ দ্যাট থট রিলিফ, তখন এই দুঃখের চিন্তাটা যেন আমার মাথা থেকে একটু মুক্ত হয়। মানে দুঃখটা না বললে, না প্রকাশ করলে যেন আমার ভিতরে স্বস্তি কাজ করে না। আর যখন আমি এটা বলে ফেলি, অ্যান্ড আই এগেইন অ্যাম স্ট্রং, তখন আমি আবার সুস্থ হয়ে উঠি, স্ট্রং হয়ে উঠি। তার মানে কি, এটা একটা দুঃখ বোধটা জমতে থাকে, যতক্ষণ না শেয়ার করা হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় দুঃখ বোধটা যাচ্ছে না, তাই না? এসএসসিতে একটা প্যাসেজ ছিল, সম্ভবত মেডিটেশন বলে একটা প্যাসেজ ছিল, মেডিটেশন না, জি, স্যার। রিলেশনশিপ, সরি, রিলেশনশিপ পড়ছিলা? রিলেশনশিপ, জি স্যার। যে জি স্যার। দুঃখটাকে শেয়ার করলে কি হয়, বেড়ে যায় না কমে যায়? কমে যায়। আর আনন্দ শেয়ার করলে কি হয়, বেড়ে যায়। বৃদ্ধি পায়। হ্যাঁ, আনন্দ শেয়ার করলে বেড়ে যায়, আর দুঃখ শেয়ার করলে কমে যায়। তা কবি বলতেছে যে সবাই যখন আনন্দ করতে, শুধু আমার কাছে মনে হতো যে আমার মধ্যে এক ধরনের দুঃখবোধ আছে, আর এই দুঃখটাকে যখন আমি সময় মতো, গেভ মানে কি, মানে দেওয়া, আটারেন্স মানে কি, বলা, মানে প্রকাশ করা। তো যখনই আমি ওই দুঃখটাকে প্রকাশ করতাম, এই তখন আমার চিন্তাটা যেন মুক্ত হতো, হ্যাঁ, এই থটটা যেন রিলিফ হতো, মুক্ত হতো, এবং আমি আবার স্ট্রং হয়ে উঠি। এইটা তাই বলছে। কারণ কি দেখো, বলছে দ্য ক্যাটারেক্টস ব্লো দেয়ার ট্রাম্পেটস ফ্রম দ্য স্টিপ। ক্যাটারেক্টস মানে কি জানো তো? ঝর্ণা স্যার। হ্যাঁ, জলপ্রপাত বা ঝর্ণা নাকি? ক্যাটারেক্টস, এটা আবার চোখের ইয়া বোঝায়। হাই হাই, আচ্ছা, ছানি রোগ চলে এসছে। হ্যাঁ, এই যে এই জাতীয় জিনিসকে বোঝায়, ঠিক আছে। এই যে হোয়াট ইজ আ ক্যাটারেক্ট, এই যে এইরকম। তো এই পানি যখন প্রবাহিত হয়, তখন কবির কাছে মনে হয় তারা যেন কি কি করছে, ওই সুউচ্চ চূড়া থেকে, হ্যাঁ, যখন পানিটা পতন হয়, যখন পানি পড়ে, তখন এই জন্য সাউন্ড হয় না? এই পানি যখন পতন হয়, পানি যখন পড়ে, তখন যে পড়ার সাউন্ড, এটা কাছে কবির কাছে মনে হয় তারা যেন কি বাজাচ্ছে, ব্লো দিয়ার ট্রাম্পেট। ট্রাম্পেট মানে বুঝো? হোয়াট ইজ ট্রাম্পেট? স্যার, তুরধ্বনি এমন কিছু। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেটা কেমন? রিসেন্ট ভাইরাল হয়েছে স্যার খুব বেশি, টারারারারা। এই যে এরকম কর্নেট বলা হয় বা ট্রাম্পেট বলা হয় বাংলায়, যে এটা, হ্যাঁ, এইটাকে বলে ট্রাম্পেট। এটা বাজায় বিশেষ করে সেনাবাহিনীতে, দেখবা যখন এটা প্যারেড করে তখন বাজায়, ঠিক আছে, জোরে সাউন্ড হয়, একদম ট্রেনের মতো বা বাসের মতো সাউন্ড হয়, জোরে। এই ট্রাম্পেট যেন এই ক্যাটারেক্ট গুলো বাজাচ্ছে, হ্যাঁ, তাই বলছে দ্য ক্যাটারেক্টস ব্লো দেয়ার ট্রাম্পেট ফ্রম দ্য স্টিপ। স্টিপ মানে কি, চূড়া থেকে, হ্যাঁ, পাহাড়ের উপর থেকে যখন ঝর্ণাটা পড়ছে, পানিটা পড়ছে, তখন এই পতনটার যে সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডটাকে কবির কাছে মনে হচ্ছে তারা যেন ট্রাম্পেট বাজাচ্ছে। এই প্রত্যেকটা লাইন কিন্তু খেয়াল করো, ব্রিফ কোশ্চেনগুলো কিন্তু এই জায়গা থেকে আসে মাঝে মাঝে, যে ট্রাম্পেট বাজায় কে, কবি মানে এই কবিতায় ট্রাম্পেট কে বাজায় বলো? ক্যাটারেক্ট নাকি? ক্যাটারেক্ট। হ্যাঁ, ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট, হ্যাঁ, বলছে নো মোর শ্যাল গ্রিফ অফ মাইন্ড দ্য সিজন রং।
দেখো, অতএব অতএব সবকিছু ঠিক আছে, সবকিছুই ঠিকঠাক চলছে। এতে দেখে মনে হয় আমার কোনো দুঃখই, দেখো, নো মোর শ্যাল গ্রিপ অফ মাইন্ড, মানে আমার কোনো দুঃখই এই সিজনের বা প্রকৃতির কোনো ক্ষতি করতে পারে না বা করে না, কারণ প্রকৃতি তার নিজের মতোই আছে। প্রকৃতি কখনো দুঃখবোধ করে না, শুধু আমি দুঃখবোধ করি। ঠিক আছে, অর্থাৎ আমার দুঃখবোধ, আমার কষ্টবোধ প্রকৃতিকে কোনোভাবেই কোনো ক্ষতি করে না। তাহলে বলছে কি, গ্রিপ অফ মাইন্ড শ্যাল নো মোর রং দ্য সিজন। আসলে সেন্সটা এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে। যদি এটা কবিরা করে কি, ওই উল্টাপাল্টা করে ফেলে, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব উল্টাপাল্টা করে। কিন্তু তুমি যখন পড়বা তখন জিনিসটাকে একটু সাজিয়ে নিবা। সাজিয়ে নিলে কেমন হবে? সাবজেক্ট হচ্ছে কি, জায়গায় গ্রিফ অফ মাইন্ড, নাকি গ্রিফ অফ মাইন্ড কি লিখবো, শ্যাল নো মোর রং দ্য সিজন, মানে আমার দুঃখ কখনোই প্রকৃতিকে বা ঋতুকে কোনো ক্ষতি করবে না। রং করা মানে কি, ক্ষতি করা বা ক্ষতি। নষ্ট করা, তাই তো? তাই বলতেছে, আই হিয়ার দ্য ইকোজ থ্রু দ্য মাউন্টেন থ্রং। এখনো আমি প্রতিধ্বনি শুনতে পাই, কিসের মধ্যে? মাউন্টেন থ্রং এর ভিতর। মাউন্টেন থ্রং কি? থ্রং মানে হচ্ছে এই যে উঁচু নিচু ভ্যালি উপত্যকা এগুলোকে বোঝায়, যে সব খাদ খাদ না, এগুলোকে বলে থ্রং। তো এখানে একটা চিৎকার করলে চারিপাশের প্রতিধ্বনিত হয়ে ওঠে, ইকো করে, তাই তো, প্রতিধ্বনিত হয়। হ্যাঁ, এই যে এখানে সব উপত্যকা পাহাড় পর্বতের এই জায়গায় বলা হয় থ্রং। এই যে ছোট ছোট পাহাড় এর যে খাদ মিলে এটা হচ্ছে থ্রং। তা বলতেছে যে আই হিয়ার, আমি শুনতে পাই, দ্য ইকোজ থ্রু দ্য মাউন্টেন্স থ্রং। কিসের ইকো? যে কোনো ধরনের ইকো, সেটা কোনো পাখির ডাক হতে পারে, কোনো মানুষের ডাক হতে পারে, কোনো ভেড়ার ডাক হতে পারে, কোনো পশুর ডাক হতে পারে, তার ইকো এখনো আমি শুনতে পাই। এবং দ্য উইন্ডস কাম টু মি, আর যখন আমি এই জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকি, বাতাস যেন আসে ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ। দেখো, ইকো, উইন্ডস এগুলোকে পার্সনিফাই করা হয়েছে, তাই তো, তাই ক্যাপিটালাইজেশন করা হয়েছে। বাতাস যেন আসে, ইকো যেন, আমি ইকোর কথা শুনতে পাই, ইকোকে যেন শুনতে পাই। হ্যাঁ, কোথা থেকে আসে? ফ্রম দ্য ফিল্ডস অফ স্লিপ, মানে দূরের কোনো ঘুমন্ত মাঠ থেকে, মানে শান্ত নীরব মাঠ থেকে যেন বাতাস প্রবাহিত করে আমার কাছে আসে। প্রতিধ্বনিত্বগুলো আমি শুনতে পাই, এবং সবকিছু দেখে মনে হচ্ছে অ্যান্ড অল দ্য আর্থ ইজ গে, এবং পুরো পৃথিবীটা গে। গে মানে কি? জয়ফুল। জয়ফুল, তাই তো। Yes. তার মধ্যে দেখো, কবি কিন্তু একই কথা বলছে। এই যে আমরা পড়লাম না, এ স্ট্যান্জাতেও যা বলছেন, এ স্ট্যান্জাতেও তাই বলছেন, এখানেও তাই বলছেন, যে সবাই খুশি, সবাই আনন্দিত, তাই তো। সেটা আর্থ, তারপর হচ্ছে মাউন্টেন, তারপর যে ক্যাটারেক্ট, হ্যাঁ, সবাই খুশি। ল্যান্ড অ্যান্ড সি, এমনকি ল্যান্ড সি গিভ দেম সেলভস আপ টু জলিটি, হ্যাঁ, ভূমি সমুদ্র সবাই যেন, সবাই একসাথে কি কি হয়ে গেছে, আনন্দে নিজেদেরকে বিলীন করে দিয়েছে। গিভ আপ মানে কি? বিলীন করে দেওয়া। তারাও যেন আনন্দের কাছে নিজেকে বিলীন করে দিয়েছে। অ্যান্ড উইথ দ্য হার্ট অফ মে ডাথ এভরি বিস্ট কিপ হলিডে। এবং মে মানে কোন ঋতুকে বোঝায় বলো তো এখানে? সামার। হ্যাঁ, ওদের সামার। ওদের সামার মানে কি? ওই যে মেয়ের কথা কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি, বসন্ত। মে ঋতুটা হচ্ছে ওদের কাছে সবচেয়ে আনন্দ, মানে কি, খুবই উষ্ণ, এবং উষ্ণ বলতে এখানে আরামদায়ক একটা ঋতু, যেটা আমরা শ্যালায় কম্পেয়ার দিতে পেয়েছি, তাই না? তারপর রোড টু দ্য ওয়েস্ট উইন্ডে পেয়েছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই মেয়ের কথা শুনেছি। তাই বলছে উইথ দ্য হার্ট অফ মে, মানে বসন্তের সময়ে বা গ্রীষ্মের সময়ে বা এই উষ্ণ মুহূর্তে কি করে? ডাথ এভরি বিস্ট কিপ হলিডে, প্রত্যেকটা বিস্ট, প্রত্যেকটা পাখি পশু যেন কি করছে? হলিডে পালন করতেছে। সবাই যেন খুব আনন্দিত। দাও চাইল্ড অফ জয়, এমনকি তুমি চাইল্ড অফ জয়। দেখো, এখানে হয়তো বা কোনো শিশু ছিল, মানে তিনি হয়তো যখন এই যে পাহাড় পর্বতে মাঠে ঘুরতে এসেছেন, তখন দেখছে কি, যেখানে হয়তো বা কোনো শিশু আছে, বিশেষ করে শেফার্ড বয় আছে, কারণ এখানে আমরা অলরেডি পেয়েছি যে কি, একটা ইয়ং ল্যাম্প ওই ট্যাবর্স সাউন্ডে কি কি করে? নাচানাচি করে। তাহলে ট্যাবর্সটা বাজায় কে? ট্যাবরটা বাজায় কে? রাখাল বলো। রাখাল বাজায়। তাই হয়তো রাখালটা আশেপাশে আছে, তাকে দেখে কবি বলতেছে দাও চাইল্ড অফ জয়। তাহলে কবি কাকে চাইল্ড অফ জয় বললো? এই যে হ্যাপি শেফার্ড বয়, তাই তো, একজন শেফার্ড বয়কে বলছে শাউট রাউন্ড মি, লেট মি হিয়ার দাই শাউটস, মানে তুমিও তো খুশি, অতএব তুমি আমার চারিপাশে চিৎকার করো, আমি তোমার শাউট শুনতে চাই, যে তোমরা কত খুশি, কত আনন্দিত প্রতিটা মুহূর্তে। কিন্তু দুঃখের বিষয় কি, শুধু দুঃখটা যেন আমার, হ্যাঁ, বাকি সবাই আনন্দিত। মানে নদী নালা খাল বিল পাখি, হ্যাঁ, পশু থেকে শুরু করে, হ্যাঁ, বাতাস, বুঝতে, প্রতিধ্বনি থেকে শুরু করে সব কিছু, পুরো পরিবেশটাই কবির কাছে মনে হচ্ছে একটা আনন্দের একটা পরিবেশ।
কেউ যেন দুঃখে নাই। তাই বলতেছে ইয়ে ব্লেস ক্রিয়েচার, অতএব যারা আনন্দিত, যারা খুশি, যারা দুঃখকে বোঝে না, যাদের মধ্যে কোনো দুঃখ বোধ নেই, তাই না? দেখো একটা শিশু যখন কান্না করে, মনে করো তুমি তার খেলনাটা, মানে দুইজন শিশু মারামারি করতেছে, মারামারি করলো, কিছুক্ষণ পর কি আবার কি ভুলে যায় না সবাই? মনে করো তুমি ছোটবেলায় খেলতে খেলতে বন্ধুর সাথে মারামারি করে ফিরে আসছো, পরের দিন দেখা যাবে কি আবার ঘাট ধরে খেলা করতেছি নাকি? এরকম হয়নি? মানে আমাদের ভিতরে কি সেই অভিমান, দুঃখ, কষ্ট খুব একটা থাকে না। কারণ কি? কারণ আমরা ওইগুলো তখন পৃথিবীর সাথে যে স্বার্থের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমাদের থাকে না। তাই কবি বলতে চাচ্ছেন কি ইয়ে ব্লেসড ক্রিয়েচার্স। তা কাদেরকে ব্লেসড ক্রিয়েচার বললেন কবি? হ্যাঁ, মানে নিজেকে বাদ দিয়ে নাকি? নিজেকে বাদ দিয়ে বাকি প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্টকে তিনি বললেন ব্লেসড ক্রিয়েচার। আই হ্যাভ হার্ড দ্য কল ইয়ে টু ইচ আদার মেক। এবং তোমরা যে একজন আরেকজনকে ডাকাডাকি করতেছো, একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশন করতেছো, সেটা পাখি হতে পারে, ভেড়া হতে পারে, ছোট বাচ্চারা হতে পারে, ডাকাডাকি করে, তাই না? বলছে আমি শুনেছি, আই হ্যাভ হার্ড দ্য কল ইয়ে টু ইচ আদার মেক। আরো কি, এটা আমি শুনেছি, আই সি, আমি দেখেছি, দ্য হেভেন্স লাভ উইথ ইউ ইন ইউর জুবিলি। এবং তোমরা যে আনন্দ করতেছো, এটা দেখে মনে হচ্ছে হেভেন নিজেও যেন তোমাদের সাথে মিলে হাসছে আনন্দে। দ্য হেভেন্স লাভ উইথ ইউ ইন ইউর জুবিলি। তা সবকিছু দেখে মাই হার্ট ইজ অ্যাট ইউর ফেস্টিভ্যাল। হ্যাঁ, আমার হৃদয় হচ্ছে চাচ্ছে তোমাদের ফেস্টিভ্যালের সাথে, তোমাদের এই আনন্দের সাথে যুক্ত হতে। এবং যুক্ত হয়েও গেছি। তোমাদের আনন্দই আমার কাছে যেন আনন্দময় মনে হচ্ছে। মাই হেড হ্যাথ ইটস করোনাল। করোনাল মানে বুঝো? রাজকীয় সাহায্য বা হ্যাঁ, এরকম কিছু। দেখো আমার মাথাতেও যেন সেই করোনেল তোমাদের দেখে। ওরে বাবা। আচ্ছা, যাও, কিন্তু দেখাচ্ছে না। এই যে এখানে বলছে এখানে ক্রাউন বোঝাবে, ঠিক আছে? এখানে যেহেতু ওইটা ইমেজটা দেখালো না, মানে ক্রাউন অফ দ্য হেডের মাথার একটা অংশকে বোঝায়, কিন্তু সাথে সাথে এটাকে ক্রাউনকেও বোঝায়, তাই না? একদম উপরের অংশটা, যেটা ওর সাথে রিলেটেড। করোনাল মানে ওখানে যেটা আমরা পড়ি আর কি, একদম এই অংশটা, এই যে মাথার এই অংশটাকে বোঝায়, যেখানে মুকুট পরানো হয়। এই মুকুটের অংশ দিয়ে আসলে মেইনলি এখানে বোঝাতে যাচ্ছে। তাই বলতেছে মাই হেড হ্যাড ইটস করোনাল, যেন আমার তোমাদের মাথায় যেমন প্রত্যেকের আনন্দ মুকুট আছে, আমার মাথাতেও যেন তোমাদের আনন্দে, আমার মাথাতেও সেই মুকুট আমি যেন ফিল করছি। হ্যাঁ, দ্য ফুলনেস অফ ইউর ব্লিস আই ফিল ইট অল। তোমাদের যে আনন্দ, তোমাদের যে ব্লিস, তোমাদের যে এনজয়ফুল মোমেন্ট, তার যে ফুলনেসটা, সেটা যেন আমিও ফিল করছি। আই ফিল ইট অল। এবং আমি পুরোটাই যেন তোমাদের সাথে মিলে ফিল করতে পারছি। আমি ফিল করছি যে সবাই আনন্দে আছে, সবাই খুশিতে আছে, শুধু আমি এটা ফিল করতে পারছি। কিন্তু কি, ও ইভিল ডে, কিন্তু দিন তো ইভিল, মানে আমার সময়টা ইভিল। আমি যেন ফিল করছি, কিন্তু এগুলোকে গ্রহণ করতে পারছি না। আমি তোমাদের সাথে যেন মিলতে চাচ্ছি, কিন্তু মিলতে পারছি না, কারণ আমার দুঃখ তোমাদের সাথে কাছে থেকে আমাকে কি করে রেখেছে, আলাদা করে রেখেছে, তাই না? বলছে ইফ আই ওয়ার সালেন, বলতেছে আমি যদি গোমরা মুখে থাকি, আমি যদি দুঃখবোধ করি, হোয়াইল দ্য আর্থ হারসেলফ ইজ অ্যাডর্নিং, যেখানে পৃথিবী নিজে সজ্জিত করে রেখেছে, যেখানে পৃথিবীর চারপাশে আনন্দ, সেখানে যদি আমি সালেন হয়ে থাকি, আমি যদি গোমরা মুখে থাকি, দিট সুইট মে মর্নিং অ্যান্ড দ্য চিলড্রেন আর কালিং অন এভরি সাইড। দেখো তাহলে যেখানে আর্থ অ্যাডর্নিং, চারিপাশে ফুল ফলে সজ্জিত হয়ে আছে, এই মের মর্নিংটা হচ্ছে খুবই সুইট। দ্য চিলড্রেন আর কালিং মানে বুঝো অন এভরি সাইড, পাহাড়ের চারপাশে বাচ্চারা কি করছে? হ্যাঁ, ফুল কোড়াচ্ছে। কালিং মানে হচ্ছে কোড়ানো, ঠিক আছে তো? কাল করার থেকে কালিং, সরি এখানে কি আসলো, সংগ্রহ করা বা তোলা। দেখো দ্য অ্যাকশন অফ স্পেনিং ইনফ্লুয়েন্স সারপ্লাস ফার্ম অ্যানিমাল টু স্ল্যাটার, এই স্ল্যাটারের কথা বলেছে। এই যে সিলেক্ট ফ্রম আ লার্জ কোয়ান্টিটি অবটেন ফ্রম আ ভ্যারাইটি অফ সোর্স, মানে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে থেকে
পিক ফ্লাওয়ার্স অর ফ্রুট, হ্যাঁ, এটা কালিং বলা হয়। তো তাই বলছে যে যেখানে বাচ্চারা, হ্যাঁ, পাহাড়ের প্রত্যেকটা সাইড থেকে তারা ফুল তুলছে, যেখানে মে মে মর্নিংটা সুইট, যেখানে আর্থ নিজেই নিজেকে অ্যাডর্নিং করে রেখেছে, ইন আ থাউজেন্ড ভ্যালিজ ফার অ্যান্ড ওয়াইড, হাজার হাজার যে ভ্যালি, তাই তো, এই ভ্যালির যে মানে উপত্যকার যে ফ্রেশ ফ্লাওয়ার্স, এগুলো থেকে কি কি করছে বাচ্চারা ফুল তুলছে। হোয়াইল দ্য সান শাইনস ওয়ার্ম, যেখানে সূর্য এত সুন্দর ওয়ার্মলি আলো দিচ্ছে। অ্যান্ড দ্য বেব লিভস আপ অন ইস মাদার্স আর্ম, যেখানে শিশু তার মায়ের কোলে আনন্দে নাচতেছে। আই হেয়ার উইথ জয় আই হেয়ার, আমি সব কিছু শুনতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি, হ্যাঁ। তাহলে সব কিছু যেখানে আনন্দ করছে, সেখানে আমি যদি গোমরা মুখে থাকি, তাহলে কি পৃথিবীর কোনো যায় আসে বলতো? সব কিছু আনন্দ করছে, আমি দুঃখ করে আমি প্রকৃতির মাধ্যমে হেসে গেলাম, তাহলে প্রকৃতি দুঃখিত হবে না, হ্যাঁ, বরং তাদের আনন্দে আমাকে আনন্দিত করে তুলবে, হ্যাঁ। বলছে বাট দেয়ার ইজ আ ট্রি অফ ম্যানি ওয়ান, আ সিঙ্গেল ফিল্ড হুইচ আই হ্যাভ লুকড আপন, হ্যাঁ, বোথ অফ দেম স্পিক অফ সামথিং দ্যাট ইজ গন। বলছে তারপরেও এত কিছুর মধ্যেও একটা গাছ ছিল, অফ ম্যানি ওয়ান, বলছে অনেকের মধ্যে, অনেক গাছের মধ্যে একটা গাছ ছিল, আ সিঙ্গেল ফিল্ড, তাই তো, একটা ফিল্ডে একটা সিঙ্গেল গাছ ছিল, হুইচ আই হ্যাভ লুকড আপন, যেটা আমি দেখেছি, আমি দেখে বুঝতে পেরেছি যে বোথ অফ দেম স্পিক অফ সামথিং দ্যাট ইজ গন, ওই গাছটাও যেন আমার মতোই বলছে যে কিছু একটা যেন গেছে, সামথিং দ্যাট ইজ গান, হ্যাঁ, কিছু একটা যেন হারিয়ে গেছে। সে গাছটাও যেন অনুভব করছো, শুধু আমি না, একটা গাছ, এই যে হয়তো হাজার হাজার গাছ, তার ভিতরে একটা গাছ হলেও হয়তো সে বুঝতে পেরেছে যে পৃথিবী থেকে কিছু একটা গ্লোরি হারিয়ে গেছে। এমনকি দ্য পান্সি অ্যাট মাই ফিট, প্যান্সি কি বলতো? প্যান্সি বুঝো? ফুলের নাম। একটা ফুলের নাম, ছোট ছোট ফুল যেগুলো মাঠে দেখা যায়, তাই তো, গুটি গুটি এই যে ছোট ছোট ফুল, এই যে ফুলগুলোকে, হ্যাঁ, বলছে এই যে আমি যখন হাঁটছি উপত্যকা দিয়ে, মাঠ দিয়ে, এই যে আমার পায়ে যে পান্সি ফ্লাওয়ার গুলো রয়েছে, ডাট দ্য সেম টেল রিপিট, তারাও একই গল্প রিপিট করতেছে। টেল মানে কি? গল্প না, তারাও একই কথা বলছে যে কিছু একটা যেন হারিয়ে গেছে। সেই কথাটা কি? হুইদার ইজ ফ্লিট দ্য ভিশনারি গ্লিম, তাহলে সেই ভিশনারি গ্লিম যেটা একসময় আমি মনে করতাম, এই যে প্রথমে যখন আমরা পড়েছিলাম যে একটা গ্লোরি, একটা ফ্রেশনেস অফ আ ড্রিম, একটা সেলিশিয়াল লাইট যেন পুরো পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছিল, সেইটা যেন কোথায় উড়িয়ে গেল, হ্যাঁ। বলছে হুইদার ইজ ফ্লিট, কোথায় যেন সেই ভিশনারি গ্লিমটা হারিয়ে গেল, চলে গেল, সেটা যেন সবাই খুঁজতেছে, সবাই ভাবতেছে যে, বলছে হোয়ার ইজ ইট নাও, সেটা কোথায়? দ্য গ্লোরি অ্যান্ড দ্য ড্রিম, তাহলে সেই গ্লোরি, যে ড্রিম, যেটা একসময় আমি অনুভব করতাম, যেটা একসময় আমি চাইতাম বা একসময় আমি দেখতাম, সেটা আসলে গেল কোথায়? শুধু আমি না, এই যে ফুলগুলো যেন বলতে চাচ্ছে, এই গাছও যেন বলতে যাচ্ছে যে একসময় হয়তো গ্লোরি ছিল যেটা এখন আর নেই। কারণটা কি? তাহলে এই পর্যন্ত কবির একটা অংশ, ঠিক আছে তো, যে কবি বলতে যাচ্ছেন পৃথিবীর সব কিছুই আগের মতোই আছে, সব কিছুই সুন্দর, সব কিছু আনন্দময়, এবং সবাই যার যার মতো পৃথিবীতে আনন্দ করতেছে। শুধুমাত্র আমি যেন অনুভব করছি কিছু একটা যেন পৃথিবী থেকে হারিয়ে গেছে, যেটা আমি আগে দেখতাম সেটা এখন আর দেখি না, ঠিক আছে তো। সেটা কি? এ গ্লোরি অ্যান্ড ফ্রেশনেস অফ আ ড্রিম, নাকি সেই সেলিশিয়াল লাইট হুইচ আই উড ওয়ান্স ফিল, যেটা একসময় আমি ফিল করতাম, একসময় আমি দেখতাম, সেটা যেন এখন আর নাই। তাহলে এই পর্যন্ত আমরা পৃথিবীর সাথে নিজের মনের একটা কম্পারিজন করলাম। মানুষের মন ছাড়া বাকি কেউ দুঃখ বোঝে না, ঠিক আছে তো, মানুষ ছাড়া যেন কোনো দুঃখ বোঝে না। আর মানুষের দুঃখের প্রধান কারণটা কি বলো? মানুষের দুঃখের প্রধান কারণটা কি? হোয়াট ইজ দ্য মেইন রিজন অফ গ্রিফ? এক্সপেকটেশন। হাই অ্যাম্বিশন, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে না। মানে হচ্ছে সবসময় হাই এক্সপেকটেশন, সবসময় মনে করে যে কিছু একটা নাই। উচ্চ আকাঙ্ক্ষার প্রতি আগ্রহ বেশি। এই উচ্চ আকাঙ্ক্ষাটা কি? সেটা যে অল্প জিনিস আছে এটাতে সন্তুষ্টি না, এর থেকে বেশি কিছু তো সে বুঝলো কেমন করে চাওয়ার। তোমার অল্প না বেশি? তোমার অল্প আছে না বেশি তুমি কেমন করে বুঝলা? আর ওই যে উপরে আরেকজনেরটা যাদের দেখে। তুলনা করছে যে আমার অতটা নেই। হ্যাঁ, ওই জায়গায় তো কথা হলো অন্যের সাথে কম্পেয়ার করে। যখন আমি দেখছি আমার কম, মনে কর তুমি একটা ঈদের জন্য খুব সুন্দর একটা পোশাক কিনেছো, তাই তো, ঈদের জন্য পোশাক কিনেছো, তুমি তো মহা খুশি, বাজারে গিয়ে তুমি এটা কিনে নিয়ে এসেছো, তোমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিনেছো, তুমি মহা খুশি।
তুমি মনে করছো এটা মনে হয় আর কেউ কেনেনি, তুমিই কিনছো নাকি? তুমি বাড়িতে আসছো ঈদের দিন পোশাকটা পরে, পূজার দিন পরে তুমি বাইরে বার হয়েছো, দেখলো তোমার আর একটা বান্ধবীও কিনছে, কেমন লাগবে তোমার? মনটা খারাপ হয়ে যাবে না? ভাবলাম যে আমি মনে হয় কিনলাম নাকি, বা সে তোমার থেকে আর একটা বেশি দামের বা ভালো কিনেছে, তখন কি তোমার সে আনন্দটা থাকবে? মনটা খারাপ হয়ে স্যার যাবে। ভালো লাগে তো যখন দুজনে একসাথে কিনি তো এবার যদি হ্যাঁ, সেটা আলাদা জিনিস। তারপর মনে করো এই যে ফেসবুকে এখন খুব একটা ভাইরাল ইস্যু চলতেছে, তাই না? ওই যে কি জানো, একজন ল্যাম্বরগিনি কিনেছে, দেখলাম ওটা খুব টিকটকার স্যার। টিকটকার। হ্যাঁ, এখন কথা হলো তুমি আমি কেন টিকটক করতে পারলাম না? কারণ সারা জীবন পরে একটা মোটরসাইকেল কিনতে পারতেছি না, আর সে কোটি টাকা, হ্যাঁ কয়েক কোটি টাকার একটা গাড়ি কিনে ফেললো। তাহলে আজ থেকে আমরা সবাই চলো টিকটকার হওয়ার শিখি, নাকি? হবো কিনা বলো? আমরা সবাই দুঃখিত, ডাক্তাররা দুঃখিত, টিচাররা দুঃখিত, এমপি মিনিস্টাররা দুঃখিত যে সে টিকটক করেই আজ দুবাই ঘুরতেছে, সারা বিশ্বে ঘুরতেছে, আর আমরা কিছুই করতে পারলাম না। তাহলে স্যার 12-13 বছর পড়াশোনা করে একটা রিক্সা কেনার মতো টাকা নেই। হ্যাঁ, ওই যে দেখলাম ফেসবুকে দিয়েছে যে সবাই পড়াশোনা করে রাস্তায় রাস্তায় কাপড় বিক্রি করতেছে, হ্যাঁ, আর সে টিকটক করেই হ্যাঁ সারা দুনিয়া মাতিয়ে বেড়াচ্ছে। তাহলে স্যার ল্যাম্বরগিনি কিনছে মানে যে সে সবচেয়ে সুখী এমনটা তো না স্যার। না, সেটাই বলতেছি যে ওই যে কথাটা, এখানে কথাটা আসলো কেমন করে, যে যখনই তুমি তার সাথে কম্পেয়ার করতেছো তখনই তোমার কমটা কিসের? জি স্যার। কমটা তো কোথায়? এতক্ষণ তো আমি খুশিই ছিলাম, যেই দেখলাম অপু টিকটকের একটা গাড়ি কিনলো, অমনি আমার দুঃখ শুরু হয়ে গেল। অমনি আমার দুঃখ শুরু হলো, আমি তাহলে এতদিন কি করলাম? হায় হায়, পড়াশোনা সমস্যাটা নিজের মাথায় তুলে দেয় স্যার। হ্যাঁ, কিন্তু ওই টিকটককে আমি করতে পারতাম না, বলো এরকম করে? কিন্তু আমি পারবো করতে ওটা? তুমি চাইলে করতে না পারো। স্যার আমাদের ওইটা আলাদা। সম্ভব না। হ্যাঁ, তুমি চাইলে এটা করতে পারো, কিন্তু তুমি কি পারবা আসলে? তুমি পারবা না বলেই তো করতে না পারো না। স্যার, তুমি পারবা না। পারি না দেখি তো করি না। হ্যাঁ, ঠিক স্যার। তাহলে ওর যে জায়গাটা, ওর ওর যে জায়গাটা, সেটা মানুষ কিভাবে গ্রহণ করে, কিভাবে তাকে দেখে? স্যার ওরাই আবার সংজ্ঞা দেয় টিকটকে এসে। না, অবশ্যই কেন? তোমার টাকা ইনকামের জন্য তো মানুষ অনেক কিছু করতেছে না? কারণ কি, এখন তো তুমি কি তাই হতে পারবা? তুমি তো জানো এতে অনেক টাকা আছে, এতে হলেই অনেক টাকা জি আছে। স্যার। তুমি স্যার যদি টাকা একটু, থাকলে তো সম্মানটা ওই থাকতেছে তো না। বললাম যে তুমি ইয়া হতে পারো না, যে পৃথিবীতে তো অনেক স্টার আছে না, যারা মানে খারাপ সিনেমা বানায়, তারাও তো কোটিপতি। তো তুমি তো হলেই তো তুমি কোটিপতি হতে পারবে, তো তুমি বানাও। তুমি ল্যাম্বরগিনি গেলে তুমি পৃথিবীটা কিনে নিতে পারবে, তোমার এত টাকা হবে। তুমি কি তাই করবা? ওগুলো করবা না। না স্যার। আমি তো যদি কালী পুজোতে, হ্যাঁ, ছেঁড়া ছুটা ড্রেস পরে একটা ভিডিও আপলোড করি, তাই না? এটা ছেঁড়া ছুটা ড্রেস পরে তাহলে ভাইরাল হয়ে যাবো তো আমি, তাহলে আমি করবো ওটা। আজকে একজনের সাথে বিয়ে করা, একজনের সাথে ব্রেকআপ করলাম, করে ওইগুলো আমি আমার পরিবারে যা ঘটতেছে আমি সবকিছু ভিডিও দিয়ে দিচ্ছি ফেসবুক, ইন্টারনেটে। এটা আমি পারতাম, কিন্তু আমি কি করবো? এটা তো আমরাও পারতাম, সবাই পারতো, কিন্তু এটা তো হবে না। যারা পারতেছে তারা করতেছে, এবং তারা টাকা দিয়েই জীবনটাকে এনজয় করতেছে মনে করতেছে। কিন্তু তাদের ফেসবুক কমেন্টে দেখো, আমরা পোস্ট দিলে কমেন্ট হয় না, আর তারা কি হয়? এখন প্রশ্নটা আমার এই জায়গায়, তো আমরা কি ভালো মানুষকে ফলো করি না খারাপ মানুষকে জায়গা হয় না। বলো তো? ভালো মানুষকে ফলো করি স্যার। সবাই টাকা কই আছে, কই আমাদের বিবেক আছে। তুমি তো ভালো মানুষকে আজকালকার follow করো। জেনারেশন বেশিরভাগ আমরা খারাপ আনমার্কেট যত সব মানুষকে ফলো করি। হ্যাঁ, তোমার আজকে অপু বিশ্বাসে যাও, তুমি আজকে পরিমণিতে যাও, মিলিয়ন তাদের ফলোয়ার, কই আমার তো নাই, আমি খারাপ লোক? না স্যার, হ্যাঁ, ভালো মানুষকে ফলো করি বলেই তো ওদের মতো হইতে পারছি না হ্যাঁ, স্যার। তাহলে যদি আমি এখন আমার ফলোয়ার বেড়ে যাবে, কিন্তু আমি এখন খারাপ ভিডিও দেওয়া শুরু করি, দেখো আমার ফলোয়ার বেড়ে যাবে। মিলিয়ন ফলোয়ার আমার 1 বছর লাগবে না টাইম হতে, মানে কয়েক মাস। দুই ভাবে ভাইরাল হওয়া যায়, এক খারাপের চরম পর্যায়ে, আরেক হয়তো ভালোর চরম পর্যায়ে। এই জন্য খারাপের চরম পর্যায়ে তো যেতে হবে। কিন্তু ভালো কি ভাইরাল হয়? না এই স্যার, যুগে ভালো পাওয়া যায় চরম না। পর্যায়ে আসলে নাই, ভাইরাল এটা কলিযুগ। হ্যাঁ, বলতেছে স্যার কত ভাইরাল কথাটাই তো স্যার আমার একটা গালি মনে হয়। না, সেটা তো অবশ্যই। কারণ কি, এটা ইয়া তো বলেছে, সক্রেটিস নিজেই বলেছেন, ভাইরাল ইজ ভালগার। ভাইরাল কারা দেখে, কারা বোঝে? তোমার আমার মতো মানুষরা কি ভাইরাল জিনিস দেখতে যাবে বলো, যেগুলো একদম ছ্যাঁচড়ামো জিনিস, সাবলামো না, জিনিস? না। দেখলাম কি সেদিন একটা না। ভিডিও আছে, দেখতে একজন শুধু মরিচ খাচ্ছে, মরিচ, হ্যাঁ, পরে ইন্টারেস্ট, হ্যাঁ। মরিচ খেয়ে দেখি তার মানে মিলিয়ন খানিক তার ইয়া ফলোয়ার। আমার তখন মনে হলো যে মানুষগুলো ফলোয়ার মানে ফলো দিয়েছে, তারা কি পাগল না মাথা খারাপ যে আমি একজনকে ফলো দিয়ে রাখবো? তাই না? একটা ভিডিও আমার সামনে আসতেই পারে, কিন্তু আমি তাকে ফলোটা কেন দিব? এটা হলো কথা আমার। যেমন আমার ভিডিওতে কারা ফলো দিবে, আমার সাথে কারা থাকবে? যারা ইংরেজি শিখতেছে, বাংলা ছেলে মেয়েকে আমাকে ফলো দিবে, বা হচ্ছে না, স্যার। যার আমার কাছে স্যার। মনে হবে যে আমাকে না, ফলো স্যার। দেওয়ার প্রয়োজন, সে ফলো দিবে, তাহলে এটা আমার ব্যাপার। কিন্তু একজন মরিচ খাচ্ছে শুধু, আমি পরে ওর ইয়েতে ঢুকলাম, দেখলাম শুধু মরিচ খাওয়া ভিডিও, এছাড়া আর কিচ্ছু নাই, কিন্তু তার
মানে কি বলবো, কয়েক লক্ষ ফলোয়ার। আমার তখন মাথায় হাত উঠলো যে মানুষ স্যার, এটা কি মানুষগুলো কি সুস্থ সত্যি? না অসুস্থ বলো? একজনকে সবাই follower মরিচ কেন খাওয়া দিবে? শিখতে চায়। তো এইরকম ব্যাপারটা, যে বিষয়টা হচ্ছে যে আমরা কেন আমরা মনে করি যে আমরা দুঃখিত, আমরা কষ্টে আছি কেন, আমার কষ্টটা কিসের? কষ্ট আসলে কম্পারেটিভ স্টাডি, কম্পারিজন করার ঠিক কারণে। আছে তো? যে আমার যা আছে তা অন্যের নাই, সে আমার থেকে আমাকে ঈর্ষাবোধ করবে, ওর আছে আমার নাই আমি ঈর্ষাবোধ করব। ঈর্ষাটা হচ্ছে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ, ঠিক আছে? ওর গাড়ি আছে আমার গাড়ি নাই স্যার, হ্যাঁ, এই সমস্যা। সমস্যা ওইটাই তো বললাম যে মোটরসাইকেল একটা বিগ প্রবলেম তার আজকালকার জেনারেশন। কম্পারেটিভ স্টাডি। তাই যাও, কবির তাহলে দুঃখ কিসের? হয়তো সাংসারিক দায়িত্ব বা হচ্ছে মানুষের আচরণ, পারিবারিক সবকিছু মিলে। আমরা তো ইয়াটাও পড়েছিলাম তাই না, আই ওয়ান্ডার লনলেস এ ক্লাউড। সেখানে দেখলাম যে কবি যখন একাকী পেন্সিভ মোডে বসে থাকে, তা কবির পেন্সিভনেসটা কিসের জন্য? কেন কবি এত দুঃখিত? কেন কবি দুঃখ পান, কষ্ট পান কিসের জন্য? দায়ী না কিসের জন্য? কিন্তু আমরা যার জন্য পাই উনিও হয়তো বা তার জন্যই পান, নাকি? জি স্যার। ওকে, তাই বলতেছি যে আমার দুঃখ বোধ হয় কেন? সবাই যেখানে খুশি, সবাই যেখানে আনন্দ, সূর্য কি সুন্দর আলো দিচ্ছে, তাই তো রাতে চাঁদ আলো দিচ্ছে, ফুল ঠিকই সুন্দর, গাছ তার ফুল ফলে ভরে উঠতেছে, প্রকৃতি নিজে সজ্জিত করে রেখেছে, ছোট বাচ্চারা নাচানাচি করতেছে, গান করতেছে, ফুল তুলতেছে, মজা করতেছে। আরে বাবা, আমার কি হলো যে আমি আর সেই আনন্দটা পাচ্ছি না? তাই বলতেছে আবার এইবার কবি বলবেন কেন ওরা আনন্দ পাচ্ছে আর কেন আমরা আনন্দ পাই না, এটা কবি আবার বলবেন। এইটুকু থেকেই কবি বুঝতে পারছেন যে ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, মানে চিহ্ন বা সাইন যে ইমর্টাল কেন তারা আনন্দিত। বলছে আওয়ার বার্থ, দেখো আওয়ার বার্থ ইজ বাট আ স্লিপ অ্যান্ড আ ফরগেটিং। দেখো এইখানে হলো মূল কথা, যে আমাদের জন্মটাই হলো একটা ঘুমের মতো। আসলে আমরা ঘুমে আছি, কবির মতে আমরা যে পৃথিবীতে আছি এটাই আসলে আমাদের একটা ঘুম, এবং আমরা এই ঘুমের ভিতরে সবকিছু ভুলে যাই। তাহলে আমাদের বার্থটাই হচ্ছে একটা স্লিপ, আমার বার্থটাই হচ্ছে একটা ফরগেটিং। কারণ কি, আমরা কোথায় ছিলাম সেটা কি আমাদের মনে আছে বলো তো পৃথিবীতে আসার আগে? না স্যার। হ্যাঁ, মনে নেই। তার মানে আমাদের স্যার। জন্মের মাধ্যমে আমরা একটা ঘুমের ভিতর পড়ে গেছি, হয়তো আমি অন্য কোথাও ছিলাম, সেই কথাটা আমার খেয়াল নাই। কারণ আমি যখন মনে করতেছি যে আমি একজন ব্যক্তি, তাই না, আমি একজন সত্তা, আমি কথা বলছি, আমি দেখছি, সবকিছু ঠিক আছে, আমার আত্মীয়রা ছিল, অনেকে মারা গেছে, অনেক আত্মীয় আছে আশেপাশে আছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ জন্মগ্রহণ করছে। তার মানে কি, একটা স্টেশনের মতো। ওই যে আমরা ইয়া পড়েছিলাম না, ক্রসিং ব্রুকলিন ফেরি, ফার্স্ট ইয়ারে পড়েছিলাম তো নাকি? হ্যাঁ, তো জি স্যার। এই ফেরিতে করে আমরা করছি কি, একবার এই পাশে আর ওই পাশে যাওয়া আসা করতেছি। তার মানে আমরা আসছি আর যাচ্ছি, অতএব আমাদের সোলটা ইমর্টাল, এটা তিনি বলছেন। কিন্তু আমরা সোল এই পৃথিবীতে এসেছে একটা ঘুমের মধ্য দিয়ে, মানে আমাদের জন্মটাই একটা ঘুম, এবং এখানে আমরা ভুলে যাচ্ছি। এবং যখন আমরা ঘুমিয়ে পড়তেছি এই পৃথিবীতে এদিকে এসে বলছে দ্য সোল দ্যাট রাইজেস উইথ আস, তাহলে আমাদের সাথে যে সোলটা রাইজ করতেছে, আমি কি আমার সোলকে চিনি বলো তো? আমি যে মিলন, আমার সোলটাকে কি আমি চিনি? আমি দেখে বলতে পারবো এটা আমার? বলো বলো। না স্যার। আমি বলতে না পারবো স্যার। এটা যে কে আসলে কি, এটা কিন্তু আমরা জানি না। কারণ কি, আমার পরিচয় কি আমার সোল দিয়ে না আমার বডি দিয়ে বলো তো? পৃথিবীতে আমার পরিচয়টা কি দিয়ে? বডি দিয়ে স্যার। আমার বডি বডি দিয়ে। দিয়ে। কারণ বডি। কিন্তু আবার আরেকটা জিনিস খেয়াল করো, কেমন যেন একটা অন্যরকম লাগে না কথাটা? আমার বডি জি স্যার। যদি আমার পরিচিতি হয়, তাহলে আমি মারা গেলে পরে বলবে কি এটা মিলনের বডি। তাহলে মিলনটাকে বলো, তখন বডি থেকে মিলন। আলাদা করে ফেললো না? মানে জি স্যার। কথার ভিতরে আবার যখন আমাকে কবর দেওয়া হচ্ছে তখন বলছে এটা মিলনের কবর। তাহলে বডিটাও আমার, তাহলে আমিটাকে, ঠিক আছে, এটা মিলনের কবর বা এটা মিলনের ডেড বডি। তাহলে মিলনটাকে, ওটা যদি ডেড বডি হয় তাহলে মিলনটাকে সে কোথায়? হ্যাঁ, তার মানে কি, এখানে আসলে আমাদের ধারণাটা জানি না কেমন, হ্যাঁ, যে আসলে আমার সোলটা কে, কোথা থেকে এসেছে, আমি বা কে, এবং আমার বড় হওয়ার সাথে সাথে আমার সোলটা আমার সাথে আছে। যখন আমার সোলটা আমার বডি থেকে বের হয়ে যাবে, আমার বডি খাঁচাটা ফাঁকা হয়ে থাকবে, পড়ে থাকবে, মাটির সাথে মিশে যাবে, আমার সোল আবার যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। তাই বলতেছে দ্য সোল দ্যাট রাইজেস উইথ আস আওয়ার লাইফ স্টার, এই সোলটাই হলো আমাদের লাইফ স্টার। সে আমাদেরকে দিক নির্দেশনা করে আর কি, আমাদেরকে পরিচালনা করে, ঠিক স্টারের মতো। যেমন করে সমুদ্রের মাঝে কি করে দিক নির্দেশনা করে নাবিকেরা একটা গাইডিং স্টার রাখে, তাই না? বলা হয় গাইডিং স্টার। গাইডিং স্টার। গাইডিং স্টার ইন দ্য স্কাই কাদেরকে গাইড করে? এই যে দেখো, সমুদ্রে বা নাবিক। নাবিকদেরকে কি করে দিক নির্দেশনা দেয়, যে ওই তারাটা দেখে আমরা দিক নির্দেশ করতে, এটা পূর্ব, পশ্চিম না উত্তর, দক্ষিণ।
এরকম ভাবে আমরা দিকটা নির্দেশ করতে পারি, তাই তো, দেখতে পারি। তা এই ঠিক আমাদের সোলটাও যেন একটা গাইডিং স্টার। তাহলে স্টারটার স্থান কোথায়? অনেক দূরে। স্টারটা হয়তো আকাশের অনেক দূরে আছে, তারপরও সে আমাদেরকে দিক নির্দেশনা দেখাচ্ছে, আমাদেরকে পরিচালনা করছে। ঠিক একইভাবে কবির মতে আমাদের সোলটাও ঠিক আমাদের লাইফ স্টার। হ্যাথ হ্যাড, দেখো, হ্যাথ হ্যাড এলসওয়্যার ইটস সেটিং, অথবা এই লাইফ স্টারটা বা আমাদের সোলের সেটিংটা কিন্তু এখানের না, সেটা যেন অন্য কোথাও, সে সেট হয়ে আছে অন্য কোথাও, কিন্তু আমাদেরকে পরিচালনা করছে এখান থেকে, অনেকটা রিমোট কন্ট্রোলের মতো, ঠিক আছে তো, রিমোট থেকে আমাদেরকে কন্ট্রোল করছে, আমরা জানি না সে কে। অ্যান্ড দেখো, অ্যান্ড কামথ ফ্রম অ্যাফার, এবং সেই গাইডিং স্টারের যে আলোটা যেমন দূর থেকে আমাদের চোখে এসে লাগে, আমরা তার মাধ্যমে দিক নির্দেশনা করতে পারি, ঠিক ওই সোলটা কোথাও এক জায়গায় আছে, সেখান থেকে আমাদেরকে পরিচালনা করছে। এবং সে অনেক দূর থেকে যখন আসে, নট ইন এন্টায়ার ফরগেটফুলনেস, সে কিন্তু যখন আসে তখন কিন্তু পুরোপুরি ভুলে যায় না। নট ইন এন্টায়ার ফরগেটফুলনেস মানে কি? সে কিন্তু ভুলে যায় না, পুরোপুরি ভুলে যায় না। নট অ্যান্ড নট ইন আটার নেকেডনেস, এবং পুরোপুরি সে নেকেড অবস্থায় আসে না। নেকেড মানে কি? মানে বিবর্ণ, শূন্য, মানে কোনো কিছু নাই। নিশ্চয় তার মনে কিছু থাকে। কেমন? তো কখনো কি এরকম করছো যে কোনো লাইটের দিকে তাকিয়ে তুমি যখন অন্যদিকে অন্ধকারের দিকে তাকাবা, ওই লাইটের একটা প্রতিবিম্ব তোমার চোখের সামনে ভাসবে কিছুক্ষণের জন্য? জি স্যার। স্যার বা ঠিক একইভাবে তুমি যদি মনে করো যে প্রায় এসএসসি পর্যন্ত তুমি গ্রামে বড় হয়েছো, এসএসসি পর্যন্ত তুমি গ্রামে বড় হয়েছো, গ্রামের কথাবার্তায় তোমার চলছে। এবার তুমি মনে করো অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তাহলে তুমি যখন ওই ঢাকাতে চলে যাবা, তোমার কথাবার্তা আচরণ কি ঢাকার মতো হয়ে যাবে সাথে সাথে? না স্যার, ধীরে ধীরে হবে স্যার। ধীরে ধীরে হবে। কারণ কি? তুমি যে গ্রাম থেকে গেছো, গ্রামের স্মৃতি এখনো ভুলতে পারোনি, গ্রামের পরিবেশ এখনো তোমার সাথে লেগে আছে, এবং কথাবার্তা এখনো গ্রামের মতোই হয়ে আছে। তুমি যখন ওখানে থাকছো, তুমি যখন অনার্স শেষ করলা, মাস্টার্স শেষ করলা, চাকরি করলা, দেখা গেছে 10-12 বছর তুমি আবার শহরে থাকা শুরু করলো, দেখবা যে ঢাকার মতো একটা বোধ তৈরি হবে, ঢাকার মতো আচরণ তৈরি হবে, ঢাকার মতো কথাবার্তা তৈরি হবে। কিন্তু শুরুতে গিয়েই কিন্তু সম্পূর্ণটা আমি চেঞ্জ হয়ে যাইনি, ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। ঠিক ওইরকম কবির মতে যে আমাদের সোলটা যখন ওই দূর থেকে আসে, সেও কিন্তু ওই যেখানে আগে ছিল সেখানকার কিছু ছোঁয়া ছায়া কিন্তু তার সাথে চলে আসে। এই জন্য ওখানে সে যা দেখতো এখানেও সে তাই দেখতে পায়। কথা বুঝতে পারছো? এই জন্য ছোটবেলায় কেন আমরা পৃথিবীতে গ্লোরি দেখতে পাই, ছোটবেলায় কেন আমরা সেলেস্টিয়াল লাইট এই পৃথিবীর আকাশে বাতাসে গায়ে কেন দেখতে পাই? কারণ ওটা আমাদের চোখে লেগে থাকে, ওটা পৃথিবীতে থাকে না। পৃথিবীর কোনো গাছে, কোনো বনে বা কোনো জঙ্গলে এরকম সেলেস্টিয়াল লাইট থাকে না। কারণ এটা কার সমস্যা? ওই প্রকৃতির সমস্যা নাকি আমার চোখের সমস্যা? বলো। ওদের সমস্যা। কেমন? যেমন আমি লাল চশমা পরলে সবকিছুকে হালকা হলেও লালটা দেখাবে, আমি যদি নীল চশমা পরি তাহলে কিছুটা নীলটা দেখাবে, তাই না? কালো চশমা পরলে কালোটা দেখাবে। ঠিক ওইরকম যেহেতু আমরা কোথাও ছিলাম, আমাদের সোলটা আমাদের জন্মের সাথে সাথে সে বড় হয়ে উঠেছে, আমাদের সাথে আস্তে আস্তে সে উঠছে, তাই না? তাহলে সেহেতু সে যখন ওই দূর থেকে আসতেছে, সে পুরোপুরি ভুলে যায় না বা পুরোপুরি একদম কোনো কিছু ছেড়ে আসে না, তার সাথে কিছু না কিছু আসে। এবং বলছে বাট ট্রেইলিং ক্লাউডস অফ গ্লোরি, ওই যে গ্লোরি, হ্যাঁ, স্বর্গের যে গ্লোরিটা ট্রেইলিং ক্লাউডের মতো। ট্রেইলিং ক্লাউড কি বলতে পারো? ট্রেইলিং ক্লাউড কি? ভাসমান মেঘ। ট্রেইলিং ক্লাউড মানে মনে করো যে অনেক সময় যখন যায়, বিমান টিমান যায়, দেখবা যে সাদা একটা মেঘ তার পিছনে দাগ রেখে যায়, সাদা মেঘের ভিতর দিয়ে যখন যায়, তাই না? এই যে যখন এটা আসে না, একটা ট্রেইলিং আছে না, এইটা মনে করো তুমি, এই যে দেখো, এই যে এখানে, হ্যাঁ, এটা ট্রেইলিং বলা হয়। তুমি মনে করো সুন্দর একটা সুগন্ধি মেখে গেছো, হ্যাঁ, সুগন্ধি মেখে রাস্তা দিয়ে হাঁটছো, তা তুমি যখন অনেক দূরে চলে যাবা, তারপরও কি সুগন্ধিটা আমি দূর থেকে পাবো না কিছুক্ষণ? হ্যাঁ, এটা হচ্ছে ইমমর্টালিটি টাইপের কিছু বোঝাইছে। হ্যাঁ হ্যাঁ, ইমমর্টালিটি। ওই জন্য বলতেছি, আমরা হয়তো ওইটাই বলতেছি, আসছি আস্তে আস্তে, এখনো ক্লিয়ার হয়নি, ওই জায়গায় কবি ধীরে ধীরে নিয়ে আসতেছে, ঠিক আছে তো? যে আমরা পৃথিবীতে যখন এসেছি তখন এই ট্রেইলিং ক্লাউডের মতো, ডু উই কাম ফ্রম গড, এই যে দেখো এখন বলতেছে আমরা ওই ক্লাউডের মতো কি করি, পিছনে কিছু স্মৃতি রাখতে 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 পৃথিবীতে আসি। তার মানে ছাড়তে 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 পৃথিবীতে আসি। বিশেষ করে মনে করো তোমার ব্যাগে ছোট্ট একটা ব্যাগ আছে, সেই ব্যাগে হচ্ছে কিছু তেল আছে, ঠিক আছে, তেল বা পানি আছে, তো সেখানকার ছোট্ট ফুটা আছে, তা তুমি যখন ওই ব্যাগটা নিয়ে বাজার থেকে যাচ্ছ, তুমি খেয়াল করোনি ওই ফুটা থেকে অল্প অল্প করে তেল পড়তে 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 তোমার বাড়ি পর্যন্ত গেছে, গিয়ে দেখা যায় অর্ধেক তেল শেষ হয়ে গেছে, কিছু তেল এখনো ব্যাগে আছে। তাহলে
তুমি স্বর্গে যেটা তোমার কাছে ছিল সেটা আস্তে আস্তে ট্রেল করতে করতে মানে কি ওইটা পড়তে তুমি পৃথিবীতে কিছু এখনো নিয়ে চলে এসেছো, ঠিক আছে? তো বলছে হু ইজ আওয়ার হোম, আমাদের হোমটা কে ছিল? গড আমাদের হোম ছিল। সে বাড়ি থেকে যখন আমি পৃথিবীতে এসেছি আমাদের জন্মের মাধ্যম দিয়ে, তখন ওই বাড়ির কিছু, ওই যে গ্রাম থেকে যখন শহরে গিয়েছিলাম, তাহলে গ্রামের কিছু আচার আচরণ আমি কিন্তু শহরে নিয়ে গেছি। ঠিক ওইরকম ভাবে পৃথিবীতে স্বর্গে যখন ছিলাম তখন স্বর্গের সেই আচার আচরণ দৃষ্টিভঙ্গি কিন্তু আমার পৃথিবীতে এখনো এসেছে আমার জন্মের সাথে সাথে। এই জন্য আমি কি করছি, যেদিকে তাকাচ্ছি ওই স্বর্গের যে লাইটটা দেখতাম এখনো আমি সবকিছুর মধ্যে ওইরকম একটা আবসা লাইট যেন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং আমি থাকতে আছি পৃথিবীতে, কিছু দেখো, হেভেন লাইস অ্যাবাউট আস ইন আওয়ার ইনফ্যান্স, অর্থাৎ ছোট যখন আমরা থাকি তখন হেভেনটা আমাদের সাথেই থাকে। দেখো হেভেন লাইস অ্যাবাউট আস মানে আমাদের চারপাশে থাকে, ইন আওয়ার ইনফ্যান্সি, ঠিক আছে? তার মানে কি আমরা যখন পৃথিবীতে জন্মের সাথে চলে এসেছি, তার মানে পৃথিবীর থেকে আসার সময় ওই যে স্বর্গের কিছু আভা, স্বর্গের কিছু আচরণ, স্বর্গের কিছু ভালো লাগা এখনো আমরা নিয়ে এসেছি। এই জন্য স্বর্গে যেমন কোনো দুঃখ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, রাগ নেই, শিশুর মধ্যেও তেমনটা নেই। কারণ শিশু একটা সাপকেও মনে করে কি সে ভালো, নাকি সে যা পায় তাতেই হাত দিতে চায়। আগুন দেখলেও মনে হবে এটা ভালো, কারণ আগুনের ছোঁয়া তো ওখানে নাই, কিন্তু তার কাছে ভালো লাগছে, কি সুন্দর লাগছে। একটা তেলাপোকা, একটা সাপ, একটা পিঁপড়া তার কাছে সুন্দর লাগতেছে, সে ওটা ধরতে চাচ্ছে। কারণ কি, সে স্বর্গে এইগুলো কখনো দেখেনি, যে স্বর্গের ভিতরে হিংস্রতা নেই, কোনো পাপ বোধ নেই, কোনো খারাপ কিছু নেই। অতএব সেই বোধটা যেন এখনো তার আছে এবং সব কিছুকেই সে ভালোই মনে করতেছে, ঠিক আছে? এইভাবে তিনি যে ওই যে তাহলে ইনফ্যান্সির মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমরা আসলে কোথাও এক জায়গায় ছিলাম, ইমমর্টাল অবস্থায় আমাদের সোলটা। এই জন্য আমরা এখানে এসেছি, কারণ আগের কিছু স্মৃতি আমাদের এখানে কাজ করছে। তাই বলছে, দেখো কি কথা বোঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার। শেডস অফ প্রিজন হাউস, এইবার শেডস অফ প্রিজন হাউস, আমরা যখন পৃথিবীতে চলে আসলাম তখন পৃথিবীটা হচ্ছে একটা প্রিজন হাউস। সেই প্রিজন হাউস বা জেলখানার শেডটা আস্তে আস্তে আমাদের ক্লোজ করতে থাকে, বিগিন টু ক্লোজ আপন দ্য গ্রোয়িং বয়। এই শিশুটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন পৃথিবীর যে প্রিজন হাউস সেটাকে শেড বাই শেড আমাকে কি করতে থাকে, এনক্লোজ করতে থাকে, ঘিরে ধরতে থাকে, ঠিক আছে? তো অ্যান্ড হি বিহোল্ডস দ্য লাইট অ্যান্ড হোয়েন্স ইট ফ্লোজ হি সিজ ইট ইন হিজ জয়। তাহলে মোটামুটি প্রিজন হাউসটা আমাকে ক্লোজ করতেছে, কিন্তু তখনও আমি যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে স্বর্গীয় কিছু লাইটটা এখনো আমি দেখতে পাচ্ছি, তাই না? এখনো আমি জয় ফিল করতেছি। এবং এটা মোটামুটি ইনফ্যান্সি পর্যন্ত থাকে। তারপরে বড় হতে হতে যখন আমি ইউথে চলে আসি তখনও কিছু থাকে। দেখো ইউথ হু ডেইলি ফার্দার ফ্রম দ্য ইস্ট মাস্ট ট্রাভেল। আর যখন আমরা ইউথ হয়ে গেছি, মানে যখন তুমি গ্রামে গেছো, মনে করো তুমি গ্রামে গেছো, শহরে থাকো, এখন শহরে থাকা তোমার 5 বছর হয়ে গেছে, তাহলে কি গ্রামের পুরো আচরণ কি এখনো থাকবে, না আস্তে আস্তে তুমি ভুলতে শুরু করছো গ্রামের কথাবার্তা আচরণগুলো? বলো, ভুলতে শুরু করছো না কিছুটা? আর শহরে যেগুলো আছে সেগুলো গ্রহণ করা শুরু করছো। তোমার পোশাক আশাকের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, খাবার দাবারের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, বন্ধু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ঠিক ওইরকমটা হয়েছিল। আমি যখন বগুড়াতে 12 বছর ছিলাম, আমি তো আমার মেহেরপুরের ভাষায় তো আগে যেভাবে কথা বলতাম, বগুড়াতে গিয়ে প্রথমে বলতে বলতে দেখা যাচ্ছে বগুড়ার টোনটা আমার চলে এসেছিল। তো যখন আমি আবার মেহেরপুরে চলে আসলাম তখন আমাকে সবাই ওরকম বগুড়া রিয়া বলে আমাকে একটু ইয়া করতো, মানে রাগাতো আর কি, ফান করতো আমাকে নিয়ে, এই যে দেখো বগুড়ার লোক আসছে। হ্যাঁ, মানে আমার বগুড়ার মতো টান হয়ে গিয়েছিল তখন। হ্যাঁ, বগুড়াতে বিশেষ করে বারে কথাটা বেশি বলে। হ্যাঁ হ্যাঁ, কুটি গিয়েছিল বারে। হ্যাঁ, এরকম একটা টোন থাকে তাদের কথার ভিতর। আমি যখন প্রথম কক্সে কি বলে? হ্যাঁ বলো। হ্যাঁ, আপনারা বগুড়ারে বলেন যে কি বারে, তো আমরা কক্সরা যারা আছে কক্সে ওরা কি বলি? বলো কি বলো বারে? তোমরা, আমি জানি না কক্সবাজারে কি বলে, কারণ ওখানে তো আমি থাকি না। ঠিক আছে, কি বলো তোমরা? আমরা বলি যে স্যার লাস্টে ওই যে কথা শেষ একটা জে থাকে, যে বলো, যে ওই যে বলতেছো কথা শেষে যে একটা লাগাই দাও, হইলে যে নাকি? হ্যাঁ স্যার এরকম। ওরা বলে যে খাইলাম যে, করলাম যে, না। হ্যাঁ, আচ্ছা যাক, তা এরকম একটা টান থাকে। এরকম কিছু তো নাই। আমার এখন বর্তমানে যে ভাবে আমি কথা বলি, এখন বোঝা মুশকিল যে আমি আসলে কোথাকার মানুষ। যে আসলে মেহেরপুরের না বগুড়ার না কুষ্টিয়ার, এটা বোঝা যায় না, কারণ ওটা এত মানে বার পরিবর্তন হয়েছে যে ওটা আর ধরতে পারা যাচ্ছে না। তো তাই বলছে যে যখন সে ইউথ হয়ে যাচ্ছে, তাহলে স্বর্গ থেকে, তাহলে ইউথ মানে মনে করো 7-8 বছর, তাহলে স্বর্গ থেকে আসার তার 7-8 বছর পেরিয়ে গেছে, মানে কি
সে ওখান থেকে অনেক দূর চলে এসেছে। হ্যাঁ, তার মানে কি সে আস্তে আস্তে কি ভুলতে শুরু করবে না স্বর্গীয় ব্যাপারটা। তাই বলছে দ্য ইউথ হু ডেইলি ফার্দার, দেখো ডেইলি ফার্দার কি করছে, প্রতিদিন সে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে ফ্রম দ্য ইস্ট। ইস্ট মানে কি, মনে করো ইস্ট মানে হচ্ছে, মনে করো সূর্য যেদিকে ওঠে মানে ওদিকে হেভেন। হ্যাঁ, হেভেন থেকে আস্তে আস্তে সে দূরে ট্রাভেল করতেছে। এবং ইউথ অবস্থাতেও সে এখনো স্টিল ইজ নেচারস প্রিস্ট, সে ইউথ অবস্থাতেও কিন্তু এখনো প্রকৃতিকে তার ভালো লাগা প্রকাশ করছে, এখনো সে নেচারের প্রিস্ট, কারণ সে এখনো বেশি দূরে চলে যায়নি, কিন্তু প্রতিদিন সে আস্তে আস্তে ট্রাভেল করতেছে, অনেক দূরে চলে। এই ট্রাভেল মানে কি, সময়ের ট্রাভেল, তাই তো, বয়স হয়ে যাওয়াকে বোঝায়। অ্যান্ড বাই দ্য ভিজন, দেখো অ্যান্ড বাই দ্য ভিজন স্প্লেন্ডিড ইজ অন ইজ ওয়ে অ্যাটেন্ডেড, মানে ওই যে স্প্লেন্ডিড যে ভিজন, যে ভিজনটা স্বর্গ থেকে তার সাথে এসেছে, এখনো তার সাথে চলমান আছে। তারপরে কি কি হয়, যখন সে ম্যান হয়ে যায়, অ্যাট লেন্থ, অবশেষে দ্য ম্যান পারচিভস ইট ডাই অ্যাওয়ে, তারপর যখন সে ম্যান হয়ে যায়, যখন সে অ্যাডাল্টহুডে পৌঁছে যায়, তখন সে পারচিভ করতে থাকে, অনুভব করতে থাকে যে সেই যে স্বর্গীয় লাইট, তাই তো, যে স্প্লেন্ডিড ভিজন, তাই তো, এই যে লাইটটা সে এতদিন ধরে পাচ্ছিল, বা শিশু থাকা অবস্থায় যে গ্লোরিগুলো সে সাথে করে নিয়ে এসেছিল, সেই বড় হওয়ার সাথে সাথে সে অনুভব করতে থাকে যে এগুলো যেন হারিয়ে গেছে। অ্যান্ড ফেড ইনটু দ্য লাইট অফ কমন ডে, এবং তখন পৃথিবীর লাইটটাকে সে চিনতে শুরু করে, আর ওই স্বর্গীয় লাইটটা এই কমন ডের সাথে কেমন জানি ফেড হয়ে যায়। মানে সেই স্বর্গীয় সে ভাবধারা আর থাকে না, কারণ কি সে এক্সপেরিয়েন্স হয়ে গেছে, নাকি সেই উইলিয়াম ব্লেকের মতো, সে এখন এক্সপেরিয়েন্স, সে এখন সব কিছুর মধ্যে দুর্নীতি, অপরাধ, অপবাদ দেখতে দেখে অভ্যস্ত হতে গিয়ে সে বুঝে ফেলেছে পৃথিবীতে আসলে আনন্দ নেই, পৃথিবীতে সবাই ধান্দাবাজ, সবাই তার যার যার ধান্দা নিয়ে চলে। ঠিক আছে, আমার ব্যাপারে এরকমটা আমি দেখেছি, যাদেরকে আমি একটা খুব ভালোবাসতাম, যাদের কাছে আমার খুবই ভালো লাগা ছিল, তাদেরকে আজকে কেমন জানি ভালো লাগে না। তারা কিন্তু আগেও এরকম ছিল, কিন্তু তখন আমি বুঝি নাই, কিন্তু এখন বুঝতে শিখেছি যে আসলে সবই স্বার্থের একটা টান ছিল। বুঝতে পেরেছ? এরকম করে কি হবে, আস্তে 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 আমরা দূরে সরে আসছি সেই হেভেন থেকে, যেখানে আমাদের গাইডিং স্টার হিসাবে আমাদের সোলটা ছিল। এখন সোল আমাদের সাথে বডিতে প্রবেশ করে সে আস্তে আস্তে বড় হচ্ছে, আর তার পূর্বের সেই আদেশ আবার সবকিছু হারিয়ে ফেলতেছে। কি কথা বোঝা গেল? এই জন্যই বড় যখন কবি হয়ে গেছে, তখন এই সকল ভিজন টিজন আর কবি দেখতে পাচ্ছেন না। তাহলে এটা তো আর ওই প্রকৃতির দোষ না, এটা হচ্ছে তার নিজের অবলোকনের দোষ, তাই তো, যে আস্তে আস্তে সেই দৃষ্টিভঙ্গিটা সে হারিয়ে ফেলেছে, যে দৃষ্টিভঙ্গিতে সে সবকিছু ভালো কিছু দেখতো। এবার বলছে কি, দেখো কিভাবে আর্থ আমাদেরকে প্রিয় করে নেয়। বলছে আর্থ ফিলস আর ল্যাফ উইথ প্লেজার্স অফ আর ওন, পৃথিবী আস্তে আস্তে কি করে আমাদেরকে ওই জেলখানার মতো বন্দি করতে থাকে, এবং পৃথিবী তার নিজস্ব প্লেজারেবল অবজেক্ট দিয়ে আমাদের কি করে, আকর্ষণ করে। হ্যাঁ, অনেক সময় আছে না, যে যেমন করে আগে ছেলে ধরা শুনতা, ছেলে ধরা বলে কিছু ছিল, আমরা ছোটবেলায় ছেলে ধরা আসবে মানে ওই ছেলে মেয়ে ধরে নিয়ে চলে যেত, তখন আমরা ভাবতাম ছেলে ধরা আবার দেখতে কেমন, ওটা কি অন্য কোনো প্রাণী নাকি, তাই না? তখন আমাদের ভয় দেখাতে, এই ছেলে ধরা আসবে, তুই বাইরে যাবি না, ইত্যাদি ইত্যাদি। তাহলে আর ছেলে ধরাটা কেমন করে, বলে ছেলে ধরাটা কিন্তু চকলেট দিবে, চিপস দিবে, তাই তো, মজার মজার জিনিস দিয়ে তোমাকে ডাকবে, তুমি কিন্তু এগুলো দিলেও যাবে না। তো এরকম পৃথিবী কি করে, তার কোলে করে অনেক প্লেজারেবল থিংস এই ছোট্ট বাচ্চাকে দেখাতে শুরু করে। ঠিক আছে তো, অ্যান ইয়ার্নিং শি হ্যাভ ইন হার ওন ন্যাচারাল কাইন্ড, এবং তার নিজের মতো করে, প্রকৃতি তার নিজের মতো করে আকর্ষণীয় অনেক কিছু তার আছে, যেগুলো সে কি করে, ওই ছোট্ট বাচ্চাকে দেখাতে শুরু করে। অ্যান্ড ইভেন উইথ সামথিং অফ আ মাদার্স মাইন্ড, এমনকি পৃথিবীটা মায়ের মতো করে, মা যেমন আমাদেরকে লালন পালন করে, সেও কি করে তার মাদার্স মাইন্ডের মতো করে, নো অর দি এম আনর দি এম, তার মধ্যে অবশ্যই কিছু লক্ষ্য তো আছেই, উদ্দেশ্য তো আছেই। সে কি করে, দ্য হোমলি নার্স ডাথ অল শি ক্যান টু মেক হার ফস্টার চাইল্ড হার ইনমেট ম্যান। দেখো তখন সেই ছোট্ট শিশুকে সে ফস্টার চাইল্ডের মতো নার্স করতে করতে, মানুষ করতে করতে সে তার নিজের আত্মীয় করে নেয়। ইনমেট ম্যান মানে কি, কাছের মানুষ করে নেয়। তাহলে পৃথিবী কি করে, পৃথিবী একটা মানে শিশুকে তার নিজের করে নেয়, তার নিজের মতো করে চলে, এবং তখন কি হয়, ফরগেট দ্য গ্লোরি সি হ্যাথ নন, তারপরে সে যে গ্লোরি এতদিন জানতো সেগুলো সব সে ভুলে যায়, কারণ পৃথিবীর আকর্ষণে সে বাপের বাড়ির কথা ভুলে গেছে, তাই তো, ছেলে এখন শ্বশুর বাড়ির কথাই চলে, নাকি এরকম ব্যাপারটা?
হ্যাঁ, তা মনে করো মাস্টার হয়েছে তো সেই শিশুটা কি হচ্ছে পৃথিবীর আকর্ষণে সবকিছু ভুলে গেছে। অ্যান্ড দ্যাট ইম্পেরিয়াল প্যালেস হোয়েন সি কেম, এবং সেই প্যালেসের কথা ভুলে গেছে যে প্যালেস থেকে সে একসময় এসেছিল। এই প্যালেসটা কোনটা? এই প্যালেস বলতে কোন প্যালেস বোঝানো? স্যার হেভেন। হ্যাভেনের কথা সে ভুলে গেছে। কারণ কি পৃথিবীর এত আকর্ষণীয় জিনিস বড় হতে হতে পেতে পেতে সে এমন অভ্যস্ত হয়ে গেছে, ঢাকা শহরের চার্মে সে এত অভ্যস্ত হয়ে গেছে যে তার আর গ্রামে আসতে ভালো লাগে না। গ্রামের কথা সে ভুলেই গেছে। আগে শহরে গিয়ে বাপ মাকে দিনে 2-3 বার কল দিত মোবাইলে, তাই তো? 1 বছর 2 বছর পর কলের পরিমাণ কমে গিয়ে এখন সপ্তাহে 2-1 দিন হয় নাকি? তারপরে যখন একটু প্রেমে টেমে পড়ে যাবে, একটু প্রেমের আকর্ষণে বাপ মার কথা ভুলেই যাবে। তো এরকম আর কি বিষয়টা, যে পৃথিবী ওই শিশুটাকে কি করে নেয়, তার নিজের করে নেয়। নিজের করে নিয়ে সে মোটামুটি আগের যে প্যালেসের কথা, আগের যে গ্লোরির কথা সব সে ভুলে যায়। এই জন্য কবি কি করছে, এখন কবি বুঝতে পারছে যে কেন সে এই গ্লোরিগুলো দেখতে পাচ্ছে না, কারণ সেও তো ভুলে গেছে নাকি? পৃথিবীর আকর্ষণে সেও সব ভুলে গেছে, এই জন্য সে আর দেখতে পাচ্ছে। কিন্তু ওই যে শিশুটা এখন নাচতেছে, ফুল দেখে মজা পাচ্ছে, ঝিঝি পোকা দেখে ধরতে যাচ্ছে, ভেড়ার সাথে লাফালাফি করে গান করতেছে, সেই শিশুটার মধ্যে এখনো সেই হেভেনলি পাওয়ারটা আছে। এই জন্য হয়তোবা সে কি করছে, সবকিছুর মধ্যে আনন্দ দেখতেছে। কিন্তু আমি তো ওর ভিতরেই আছি, আমি ওদের সাথেই আছি, কিন্তু আমার মধ্যে সেই আনন্দটা আমি ফিল করতে পারছি না। কেন? কারণ সেই বোধটা আমার হারিয়ে গেছে। কি কথা বোঝা গেল? কারণ সে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, কারণ সে পৃথিবীর সম্পর্কে এক্সপিরিয়েন্স হয়ে গেছে নাকি? পৃথিবীর আকর্ষণে সেইগুলো সব ভুলে গেছে, পৃথিবীর মতো হয়ে জি গেছে। স্যার। ঠিক ওই যে আমরা যে ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফি পড়লাম না, ওখানেও কিন্তু কবি এই কথাই বলেছেন, তাই না? দেখো তো, যে তুমি তো স্বর্গ সম্পর্কে জানোই, কারণ তুমি কিছুদিন আগে স্বর্গ থেকে আসলা। অতএব গড, হেভেন এগুলো সম্পর্কে তোমার ধারণা অনেক বেশি, বরং তুমি আমার থেকে আরো বেশি পাকা। তুমি আমার থেকে বরং একটু বেশিই জানো স্বর্গ, কারণ তুমি রিসেন্টলি এসেছো, আর আমি তো কবে এসেছি, আমি তো ওগুলো ভুলে যাবই। তাই বলছে, দেখো একই কথা কবির কিন্তু। তাই বলছে, এবার দেখো কবি যেন হয়তো কোনো শিশুকে দেখছে, তার আশেপাশে হয়তো কোনো শিশু আছে। বলছে বিহোল্ড দ্য চাইল্ড অ্যামং হিজ নিউ বর্ন ব্লিসেস, হয়তো ছোট্ট একটা বাচ্চা হয়তো খেলা করছে, বলছে দেখো এই শিশুটার দিকে তাকাও, কেমন করছিস। তার নিউ বর্ন ব্লিসেস মানে এই পৃথিবীর যে সকল আনন্দ মজা। আর 6 ইয়ার্স ডার্লিং অফ পিগমি সাইজ, ছোট্ট একটা পুচকে ছেলে, মাত্র 6 বছর বয়স। বলছে দেখো দেখো, হোয়ার মিড ওয়ার্ক অফ হিজ ওন হ্যান্ড হি লাইজ, মানে কি নিজের হাত দিয়ে সে খেলনা দিয়ে কি করেছে, নিজের ওয়ার্ক সে তৈরি করেছে। মানে নিজের ওয়ার্ক মানে কি, এখানে শিশুদের ওয়ার্ক কি, খেলনা না? তাই বলছে সে দেখো বসে আছে, লাই মানে কি বসে আছে, দেখো তার নিজস্ব খেলা নিয়ে সে ব্যস্ত। হোয়ার অ্যামিড, মিড মানে কি অ্যামিড ওয়ার্ক অফ হিজ ওন হ্যান্ড, মানে ওয়ার্ক অফ হিজ ওন হ্যান্ড মানে কি নিজের হাত দিয়ে হয়তো সে কিছু বানিয়েছে। ছোট বাচ্চারা কি করে, বিশেষ করে মেয়েরা ধরো পুতুল বানায়, হাঁড়ি পাতিল দিয়ে রান্না বান্না করে। তারপরে বিশেষ করে ছেলেরা কি করে, মাটি দিয়ে হয়তো গরু ছাগল বানাচ্ছে, বা হচ্ছে কাগজের উপর মানে বিভিন্ন ধরনের খেলনা জিনিস তৈরি করতেছে। এই যে খেলনা জিনিস তৈরি করছে, গরু ছাগল বানাচ্ছে, এগুলো কি স্বর্গীয় না এগুলো পৃথিবীরই? এগুলো এই ধারণাগুলো কোথাকার, পৃথিবীর না? পৃথিবী। তার মানে পৃথিবীর। তার মাথার ভিতর ঢুকে গেছে। মানে এরকম যে তোমরা কি কেউ রাতের বেলায় স্বপ্নে ইংরেজিতে কথা বলছো? কথা বলো? জি স্যার, মাঝে মাঝে। মাঝে মাঝে বলো? জি স্যার। তার মানে ইংরেজিটা তোমার মাথার ভিতর কিছু ঢুকছে। এতদিন তুমি বাংলায় স্বপ্ন দেখতা, এখন একটু ইংরেজিতে স্বপ্ন দেখা শুরু করছো। যখন তুমি রেগুলারলি ইংরেজিতে স্বপ্ন দেখা শুরু করবা, তাহলে বুঝবা ইংরেজি তোমার সত্তার সাথে মিশে গেছে। ঠিক আছে তো? এই জন্য ইংরেজিতে স্বপ্ন স্যার দেখতে হবে। সত্যি সত্যি বলতেছি, হাঁটার সময় মাঝে মাঝে নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলে ট্রাই করি আমি হাঁটার সময়। না, এরকমটা আমার এক স্যারই বলেছিলেন যে যেদিন তুমি ইংরেজিতে কথা স্বপ্ন দেখবে, মনে করবা ইংরেজি তোমার হয়ে গেছে আর কি। বুঝতে পেরেছো? এরকম কেউ আছো ইংরেজিতে স্বপ্ন দেখো? আছো? বাংলাদেশ বলে বাংলাদেশ দেখি না। দেখি না না। স্যার, মাঝে মাঝে খুব কম। তার মানে বাংলাতেই ইংরেজি দেখি। করো না বেশি, এই জন্য এখনো সেই ইয়াটা তৈরি হয়নি, সফট যে ইমেজটা তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে না, কিন্তু রেকর্ডিংটা হয়নি ভালো মতো। তাহলে আরো পড়তে হবে। যখন দেখবে তুমি রেগুলারলি স্বপ্ন দেখতেছো, তাহলে বুঝবে তোমার পড়াটা হচ্ছে। ঠিক আছে? তুমি ইংরেজিতে শুনতে হবে, ইংরেজি লিসেনিং করতে হবে, স্পিকিং করতে হবে, রিডিং করতে হবে। দেখবা যে একসময় তুমি স্বপ্ন তো ইংরেজি দেখতেছো। এখন অবশ্য আমি আর ইংরেজিতে স্বপ্ন দেখি না, আর আগে খুব দেখতাম।
যখন প্রথম প্রথম ইংরেজিতে ভর্তি হলাম, স্টুডেন্ট ছিলাম, পড়লাম অনেক, হ্যাঁ, তখন ইংরেজির প্রতি একটা আকর্ষণ ছিল। এখন তো চাকরি করি, এখন তো মোটামুটি আর ওগুলোর প্রতি নেই, দিন চলে যাচ্ছে, হ্যাঁ, আর সেই আকর্ষণ বোধটা নাই। তোমাদেরকে পড়াতে হয় তাই পড়ি, না হলে আর হয় না। অন্যান্য পড়া তখন পড়তে হয়, অন্যান্য ভালো লাগার বিষয়গুলো পড়ি। এই তাই বলছে যে ইংরেজিকে আপন করে নিতে হলে তোমাকে এরকম করতে। এখানেও ঠিক ওইরকমই, যে সে দেখছো, বলছে দেখো এই ছোট বাচ্চা, মাত্র 6 বছর বয়স, পিগমি সাইজ, ছোট্ট বাচ্চা, কিন্তু দেখো কত কিছু সে বানিয়ে ফেলছে, হ্যাঁ, আর সেই বানানো কাজের ভিতরে সে বসে আছে দেখো। এবং তাকে যখন এই শিশু বাচ্চা যখন খেলা করে, তখন কি কেউ আদর করতে গেলে কি তারা রাগ করে না? জি স্যার। খেলার ভিতরে তুমি তাকে টানতে গেলে সে আসতে চায় না। মানে এতদিন সে বাপ মাকে খুব ভালোবাসতো, বাবার কোল থেকে নামতো না, মায়ের কোল থেকে নামতো না, কিন্তু এখন সে এমন খেলাধুলা পাইছে যে এখন ওই খেলাধুলার থেকে তাকে খাওয়ার জন্য ডাকলে পারেও সে আসতে চায় না। তাই বলছে ফ্রেটেড বাই স্যালিস অফ হিজ মাদার্স কিসেস অ্যান্ড উইথ লাইট আপন হিম ফ্রম হিজ ফাদার্স আইস। মানে বাবা যখন তাকে ভালোবাসা সুরে ডাকতেছে, মারা যখন তাকে গিয়ে একটু চুমা দিতে চাচ্ছে আদর করে, সেগুলোতে সে কি হচ্ছে, ফ্রেটেড হচ্ছে, বিরক্ত বোধ করতেছে। তার মানে কি, সে অলরেডি পৃথিবীর দ্বারা আকর্ষিত হয়ে গেছে। বলছে সি অ্যাট ইজ ফিট, এই যে দেখো না তার পায়ের কাছে, সাম লিটিল প্ল্যান অর চার্ট, সে হয়তো সামনে কি বানাবে, কি খেলবে, তার জন্য অলরেডি একটা প্ল্যান এন্ড চার্ট করা আছে। এবং এইগুলো কি সাম ফ্র্যাগমেন্ট ফ্রম হিজ ড্রিম অফ হিউম্যান লাইফ। এবং এখানে যেগুলো সে বানাচ্ছে, এগুলো কি স্বর্গীয় জিনিস না পৃথিবীর জিনিস? বলো, সে রান্না করবে, সে ওই যে ইয়া দিয়ে কি যেন অনেক সময় গাছের পাতা দিয়ে টাকা তৈরি করা, করছো না এরকম? গাছের পাতা দিয়ে জি স্যার। চুলা তৈরি করা, মাটি দিয়ে চুলা তৈরি করে সেখানে কাঠ দিয়ে এমনি এমনি আগুন তৈরি করে, ধুলা দিয়ে খাবার তৈরি করা, রান্না করা, না? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডালপালা কেটে মাংস রান্না করা। এই যে এগুলো হচ্ছে কি হিউম্যান লাইফের ছোট ছোট ড্রিম, সে তার মাথার ভিতরে অলরেডি ঢুকে গেছে এবং এগুলো সে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, এগুলো সে এখন প্র্যাকটিস করছে। মানে কি, সে অলরেডি পৃথিবীর কাজ শেষ, মানে স্বর্গীয় কাজ শেষ, সে এখন পৃথিবীর বিষয়গুলোকে প্র্যাকটিস করতেছে। এবং আস্তে আস্তে কি হচ্ছে, শেপড বাই হিমসেলফ, এবং নিজেই সে শেপ দিয়েছে উইথ নিউলি লার্নড আর্ট, নতুন শেখা কৌশল বা আর্ট, যেগুলো তার বাবা মা ভাই বোনের কাছ থেকে শিখেছে। কখনো কখনো দেখো কেউ কেউ উইডিং এর অভিনয় করে না? উইডিং এর অভিনয়, বিয়ে খেলা হয় না এরকম? দেখাচ্ছে কেউ পুতুলের বিয়ে, হ্যাঁ, পুতুলের বিয়ে। আবার কখনো কোনো ফেস্টিভ্যাল, ঈদের বা পূজার অভিনয় করতেছে, অথবা মর্নিং হয়তো কেউ মারা গেছে তার অভিনয় করতেছে, কখনো ফিউনারেলের অভিনয় করতেছে। এগুলো কি, এগুলো তো সবই নিউলি লার্ন আর্ট, এগুলো সে পৃথিবীতে শিখছে এবং সে সেগুলো নিজের মতো করে করার চেষ্টা করতেছে। অ্যান্ড দিস হ্যাথ নাও হিজ হার্ট, আর এই কাজগুলো এখন তার হৃদয়টাকে জয় করে ফেলেছে। অতএব সে এখন এর ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। অ্যান্ড আনটু দিস হি ফ্রেমস হিজ সং, আর এই সকল কাজকর্মেই সে তার চিন্তা ভাবনাগুলোকে ফ্রেম করে। এই সং মানে হচ্ছে তার নিজস্ব চিন্তা ভাবনা বা কথাবার্তা। রাতের বেলায় দেখা যায় পুতুলকে নিয়ে ঘুমিয়ে পড়ছে, তাই না? এরকম বাবা একটা পুতুল কিনে এনেছিল, বা ছেলেকে একটা বন্দুক কিনে এনেছে, বা একটা গাড়ি কিনে এনেছে, বা একটা ফুটবল কিনে এনে দিয়েছে, ওগুলো নিয়ে এসে খেলা করতেছে এবং ভাবছে আমিও একজন ভালো ফুটবলার হব, নাকি আমিও। তাহলে কি এগুলো সবই পৃথিবীর, এগুলো তো স্বর্গীয় কিছুই তার এখন মাথার ভিতরে নাই, সবকিছু কি পৃথিবী সম্পর্কে সে ভাবছে। এরপরে কি, দেন উইল হি ফিট হিজ টাং, তাহলে সে গানটা এখন রচনা করতেছে। দেখো, সে একটা গান কম্পোজ করতেছে, পরবর্তীতে সে এটাকে সুর দিবে। মানে কি, এই গান কি, গান মানে এই যে তার চিত্র খেলাধুলা, এখন সে ফ্রেম করতেছে, এইগুলোকে সে বাস্তবায়ন করবে। কখন বাস্তবায়ন করবে? যখন সে বড় হয়ে যাবে, না? যখন সে কি হবে, অ্যাবল বডিড পার্সন হয়ে যাবে, তখন কবে যে আমরা দায়িত্ব নিয়ে ফেলবো আমরা নিজেরাও বুঝবো না। কখন প্রেম হবে, কখন বিয়ে শাদী হবে, কখন সন্তান হয়ে যাবে, কখন দাদু হয়ে যাবা, হ্যাঁ, কখন শ্বশুর শাশুড়ি হবা, কখনো নাতি। এই আস্তে 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 আমরা খেলা করতে করতে আবার সেই স্বর্গে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। বলছে দেন উইল হি ফিট হিজ টাং টু ডায়ালগস অফ বিজনেস, লাভ অর স্ট্রাইফ। হ্যাঁ, দেখো, ডায়ালগস অফ বিজনেস, হ্যাঁ, কাজকর্মের ডায়ালগ, প্রেমের ডায়ালগ, স্ট্রাইফ ঝগড়ার ডায়ালগ, এগুলো সব কিছুই আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাব। বাট ইট উইল নট বি লং এর দিস বি থ্রোন অ্যাসাইড, এই খেলা করতে করতে আবার নতুন করে আবার নতুন খেলা শুরু করবে, না? আজকে এখন একটা খেলা করতেছে, বয়স বাড়তে 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 আবার খেলা চেঞ্জ হয়ে যাবে। একসময় আমি খুব গান পছন্দ করতাম, তারপরে হলো কি একসময় আমি খুব ক্রিকেট খেলা পছন্দ করতাম, তারপরে হলো কি গানের ব্যাপারে আরো বেশি হয়ে গেলাম, তারপরে হলো কি পড়াশোনাতে যুক্ত হয়ে গেলাম, তারপরে হলো কি
এই যে এইভাবে কি আস্তে আস্তে কি আমাদের ইচ্ছা সবকিছু কি হচ্ছে একই রকম থাকতেছে না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে একটা ভাবতেছি, চেঞ্জ। চেঞ্জ হতে হতে আমরা সিঁড়ির মতো উপরে উঠতেছি, উঠতে উঠতে এক সময় কখন যে কি ভাবতাম সব বলে যাচ্ছি। হ্যাঁ, বাট ইট উইল নট ব্লিং বি দ্যাট এর দিস বি থর্ন অ্যাসাইড অ্যান্ড উইথ নিউ জয় অ্যান্ড প্রাইড দ্য লিটল অ্যাক্টর কনস অ্যানাদার পার্ট। তখন এই লিটল অ্যাক্টর মানে কি ছোট বাচ্চাটা আবার নতুন আলাদা একটা অভিনয় শুরু করবে। আজকে এখন হয়তো বা এক অভিনয় করতেছে, গাড়ি চালাবে, আজকে গাড়ির অভিনয় করতেছে, কাল কৃষকের অভিনয় করতেছে, কাল ড্রাইভারের অভিনয় করতেছে, কোনোদিন আর্টিস্টের অভিনয় করতেছে। এভাবে করে প্রতিদিন সে নতুন নতুন পার্ট কিন্তু প্লে করতেছে। তার মানে কি সে এখন ব্যস্ত হয়ে গেছে পৃথিবীর বিষয় নিয়ে। অ্যান্ড ফিলিং ফ্রম টাইম টু টাইম হিজ হিউমারাস স্টেজ। আর এভাবেই তার যে স্টেজ মানে কি তার যে অবস্থান, তার যে জায়গা, এই জায়গা থেকেই কি কি করবে উইথ অল দ্য পার্সনস ডাউন টু প্যালসাইজড এজ। একদম আমরা জানি যে ছোট বাচ্চারা কি কি করে, তার আশেপাশে যাদেরকে সে দেখে না কেন সবারই কিন্তু অভিনয় করে, করে না? কখনো সে বুড়া দাদির অভিনয় করে, কখনো দাদুর মতো করে কাশে, কখনো বাবার মতো করে চিৎকার করে, মানে অভিনয়। হ্যাঁ, কখনো বা রাস্তার মানুষটা যেটা হয়তো কোনো কিছু হাত দিয়ে বিক্রি করতেছে, তখন সে কি হাঁক মারে না, রাস্তায় প্র্যাকটিস করে না? কেউ বলে ছাগল বলে চিৎকার করলে দেখবে বাচ্চারাও ও ছাগল, বা কোকিল পাখি ডাকলে কি বাচ্চারা কুহু কুহু করে না? এইভাবে প্রতিনিয়ত কি করছে সে একদম বুড়া মানুষের অভিনয় থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি যাকেই তারা দেখে না কেন তাদের অনুকরণ করার চেষ্টা করে, অনুকরণ করা। হ্যাঁ, অ্যান্ড দ্যাট লাইফ ব্রিংস উইথ হার ইন হার ইকুইপেস। এভাবে লাইফকে কি করে ধীরে ধীরে তার সাথে করে তার যে যন্ত্রপাতি, তার যে উপাদান, সেগুলো এই শিশুর কাছে নিয়ে আসে। ঠিক আছে, প্রতিদিন নিয়ে আসছে আর সেগুলোতে আকর্ষিত হয়ে পড়ছে। অ্যাজ ইফ হিজ হোল ভকেশন ওয়ার এন্ডলেস ইমিটেশন। মানে কি একটা শিশুর প্রতিদিনের কাজ হচ্ছে কি, ভকেশন মানে কি কাজ, শিশুদের কাজ কি সবসময় ইমিটেট করা অন্যকে, নাকি? মেয়েরা হলে মেয়েদের কাজকর্ম ইমিটেট করে, ছেলেরা হলে ছেলেদের। দেখো ছোট ভাই বেলাতেই কিন্তু ছেলে মেয়ের পার্থক্যটা হয়ে যায়। কেমন ভাবে? তুমি যখন তোমার একটা মেয়ে হয়েছে মনে করো, বা তোমাদের একটা ছোট বোন আছে, সে কোন খেলা পছন্দ করবে জন্ম হওয়ার পর থেকে? তুমি তাকে বন্দুক এনে দিবা? তাকে কি তুমি ক্রিকেট ব্যাট এনে দিবা? বলো তো। না স্যার, হাড়ি হ্যাঁ পুতুল আর রান্নার জিনিসপত্র। হ্যাঁ, দেখো, পুতুল এগুলো। মানে ব্যাপারটা আমি খেয়াল করেছি, ব্যাপারটা আমি আমার সন্তান দিয়ে খেয়াল করছিলাম এইটা, যে আমি তাকে জোর করছি না, কিন্তু সে বেছে বেছে ওইগুলোই নিবে যেগুলো মেয়েদের। ঠিক আছে, আবার ছেলেরা কিন্তু মেয়েদের জিনিস নিবে না, তারা বেছে বেছে কিন্তু এই ছেলেদের জিনিসটা নিবে। কিভাবে? কারণ এগুলো সে অনুকরণ করছে, তার আশেপাশের মানুষদেরকে সে দেখছে যে আমার মতো মানুষ কি গ্রহণ করছে, কি নিচ্ছে, সেগুলোকে সে নিবে। হ্যাঁ, তাই বলছে এইভাবেই মনে হচ্ছে যেন পুরো সময়টা, পুরো চাইল্ডহুডটা যেন ভকেশনটাই তার পেশাটাই হচ্ছে, বা তার কাজই হচ্ছে যেন শুধু ইমিটেট করা। একদম অল দ্য পার্সনস মানে কি সে একদম ডাউন টু দ্য প্যালসাইজড এজ। প্যালসাইজড মানে কি পুরো অসুস্থ ব্যক্তি পর্যন্ত। হ্যাঁ, যে হয়তো একদম অসুস্থ হয়ে গেছে, মৃগী রোগীতে ভুগতেছে, এরকম মানুষ পর্যন্ত একদম ছোট থেকে শুরু করে বড় মানুষ সবার অভিনয় তার একটার পর একটা করতে থাকে। করতে করতে একসময় সে তার নিজের অভিনয়টা ফিট করে ফেলে যে আসলে সে কি হবে। এইভাবে কি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে যাচ্ছি যে আমরা কোথা থেকে এসেছিলাম আর কোথায় আবার ফিরে যাব। ঠিক আছে, এই জন্য কবি এখনো বড় হয়ে গেছে, এই জন্য কবি সেই সেলেস্টিয়াল লাইটটা আর দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কি বোঝা গেল বিষয়টা? স্যার, আচ্ছা, স্যার আগামী একটি দিন। কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আগে তো আপনার গান পছন্দ ছিল, আর এখন কি পছন্দ আপনার স্যার? এখন এখন আমার কোনো কিছুই পছন্দ না, বুঝতে পেরেছ? আমার এখন পছন্দ হলো এই যে তোমাদের সাথে কথা বলা, আনন্দ করা, মানে এর ভিতরে আমি একটা ধরনের মজা পাই। ঠিক আছে, মানে আমার জানো আমি একটা মানে কি বলবো পাগল একটা ছেলে, মানে পাগল ছাগল যা একটা বলতে পারো, আমার নিজেকেও তাই মনে হয়। ব্যাপারটা হচ্ছে আমি বই পড়ি, আমার খুব একটা মানে ওই চায়ের দোকানে বসে গল্প করা, আজগুবি কথা বলা, এগুলো কেমন জানি আমার এখন এখন আর পছন্দের মধ্যে পড়ে না। হ্যাঁ, কেমন জানি আমি একটু একটু অন্য ধরনের হয়ে গেছি, ঘর কোনো যেটা বলা হয়, ঘর কোনো ঠিক বলবো না, আইসোলেটেড। হ্যাঁ আইসোলেটেড বলা যায়, মানে কেমন জানি মিলে না আমার সাথে। এমনকি আমার অফিস বা এগুলোর সাথেও আমার খুব একটা মিলাতে পারি না এখন আমি। কারণ মানুষকে কেমন জানি আমি মানে আগে যেমন একটা আদর্শভাবে ভাবতাম, এখন যেন ওরকমটা না, আমি তাদের মতো হতেও পারি না, মানে হতেও পারি না, এই জন্য মিশতেও পারি না, এই জন্য কেমন জানি একটা দূরত্ব একটা সৃষ্টি হয়েছে। ব্যাপারটা এরকম। এই জন্য আমি বই পড়তে মেনলি বেশি পছন্দ করি। হ্যাঁ, বই কিনি, প্রচুর বই কিনি, এবং সময় পাইলে আমি বই পড়ি।
কারণ মনে হয় বইয়ে পড়লে অন্তত মানে ওই জাতীয় মানুষের সাথে আমার কনভারসেশন হবে, তাদের সাথে আমার চিন্তা ভাবনা হবে, ঠিক আছে? আমি ধর্ম নিয়ে ভাবি, ধর্মের উদ্দেশ্য, ধর্মের এগুলো কি, হ্যাঁ, বিভিন্ন ধর্ম সম্পর্কে ভাবি, এগুলো মানুষ কিভাবে গ্রহণ করছে, মানুষ কিভাবে উদযাপন করছে, ধর্মটাকে মানুষ কিভাবে নিচ্ছে, এগুলো আমি মানে অবজার্ভ করি। একটু বলা যায় যে আমি একটা অবজারভার টাইপের, বুঝতে পেরেছো? তোমরা থার্ড ইয়ারে পড়বা এডিশনাল স্টিলের, সে ওইরকম ছিল যে মানে যেখানে গেলে চুপচাপ বসে শুধু অবজার্ভ করি যে মানুষ আসলে কেমন। তাতে দেখেছি মানুষ মানুষ, বুঝতে পারছো? সে আসলে দেবতাও না, সে তো শয়তানও না, নাকি? মানুষ মানুষই, এটা খারাপ অনেক ভালো বই কিছু। আর আরেকটা জিনিস ভেবেছি যে ধর্ম আমাদের অভ্যাসে, বিশ্বাসে না, বুঝতে পেরেছো? ধর্ম স্যার আমাদের আমি ধর্ম বিশ্বাসী, হ্যাঁ, কারণ বিশ্বাস করলে তারপর এটা আমি মেনটেন করে চলতে পারবো। হ্যাঁ, ধর্ম আমার আমাদের, ইমান থাকলে এটা আমি মেনটেন করে চলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ধর্ম আমাদের, আমার এটা মনে হচ্ছে ধর্ম আমাদের অভ্যাসে, বিশ্বাসে না। হ্যাঁ, এটা আমাকে বেশি কষ্ট দেয় যে ধর্মটাকে আমরা গ্রহণ করেছি কিন্তু সেটার ব্যবহার আমরা করতেছি না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিসও করেন না। না না, ওই তো বললাম, বিশ্বাস মানে তো মানে তুমি যখন বিশ্বাস করবা তখন তুমি অবশ্যই প্র্যাকটিস করবা, তাই তাই নাকি? হ্যাঁ, তুমি যখন বিশ্বাস করেছো মানে তোমার বিশ্বাস মানে তোমার কাজকর্ম দিয়ে ওটা অটোমেটিক প্রকাশ পাবে, এটা হলো বড় কথা, কাজকর্ম দিয়ে প্রকাশ পাবে, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর অভ্যাস মানে ওই করতে হয় যা তাই করতেছি, আমার বাবা মা যা করতে আমিও তাই করতেছি, এটা তারা ধর্ম সম্পর্কে কিছু বোঝে না, আমিও বুঝি না, তারা যা বলে আমিও তাই বলি, কিন্তু ওটার যুক্তি, ওটার বিশ্বাস, ওটার কাজ কি, কেন আমি পৃথিবীতে ধর্মটা মানবো, পৃথিবী কি শুধু এই ধর্মটা কি শুধু ওই পরকালের জন্য, নাকি ধর্মের কমপক্ষে আমি মনে করি ধর্মের 99% তো পৃথিবীর জন্য, তাই নাকি? স্বর্গের জন্য তো না। স্যার জি স্যার পৃথিবীর কাজ, ধর্মটা তো পুরো পৃথিবীর জন্য ভাই। পৃথিবীতে যদি আমি সেটা ইউজটা না করে গেলাম তাহলে আমি স্বর্গ কেমন করে ভাববো? আমাকে তো কোড এবং কন্ডাক্টটা তো দেওয়া হয়েছে পৃথিবীতে চলার জন্য, আমি জন্মের পরে যে ধর্মটা পেয়েছি, আমি তো তাহলে আমি স্বর্গে পাইতাম, আমি যখন পৃথিবীর আগে থাকতাম তাহলে পাইতাম, তখন তো আমাকে দেওয়া হয়নি, আমাকে তো পৃথিবীতে এনেই তো আমি ধর্মটা নিয়ে আসছি, যে যেখানে জন্মগ্রহণ করেছি যে ধর্মে, আমরা সেই ধর্মগুলো মেনটেন করছি, কিন্তু সেইগুলো তো পৃথিবীতেই তার ব্যবহার থাকতে হবে। কিন্তু আমরা সবাই আছি কি ধর্ম ব্যবহার করে আমরা পরকালে আমরা স্বর্গের আশায় আছি, পৃথিবীতে যা হয়ে যায় হোক গা, ঠিক আছে? এখানে চুরি ডাকাতি বাটপারি সব করতেছে ধর্মের নাম দিয়ে, এমনকি ধর্মকে তো আমরা রাজনীতি এবং অর্থনীতির বড় হাতিয়ার হিসাবে ইউজ করছি বর্তমানে, বিশাল হাতিয়ার, বুঝতে পেরেছো? রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার ধর্ম। রাজনীতি অর্থনীতির ব্যাপক হাতিয়ার, এইগুলো বললাম অবজার্ভ করি আর ভাবি যে আসলে আমরা কি আসলে বোকা, আমরা কি সবাই একজন একজনকে বোকা বানাচ্ছি না? আমরা সবাই বুঝতেছি কিন্তু সবাই আমরা বোকা বানাচ্ছি। স্যার একটা প্রশ্ন করেই ফেলি। হ্যাঁ অবশ্যই। আমার মানে কিছুদিন থেকে একটা প্রশ্ন মানে ঘুরপাক খাচ্ছে, সেটা কি যে আমাদের ইংরেজি সাহিত্যটা আসলে কোন জায়গা থেকে উৎপত্তি? সেটা হিস্ট্রি পড়বো না, হিস্ট্রি পড়বো তখন তার উত্তরটা তুমি পেয়ে যাবা, ঠিক আছে? বুঝে যাচ্ছে? কেউ ধরেন বা ইংল্যান্ডে মনে হয়, আমার মনে হয় যে রোম। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম হিস্ট্রি পড়বো, আমরা হিস্ট্রি পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। যদিও আসলে সাহিত্য তো ভাষা ভিত্তিক না, সাহিত্য মানুষের জীবনধারার সাথে রিলেটেড, ঠিক আছে? আর এটা ভাষার মাধ্যমে ওগুলোকে প্রকাশ করা হয়। আরবি সাহিত্য যা বলে, ইংরেজি সাহিত্য তা বলে, বাংলা সাহিত্য, প্রত্যেকটা দেশের সাহিত্যের ভাষায় মানে একই, বেসিক ধারণা একই, শুধু গল্প। যেমন স্যার আমরা কিছুদিন আগে ইডিপাস টেক্সট পড়লাম, হ্যাঁ হ্যাঁ, ওইটাও তো ইংরেজি সাহিত্যের না মনে হয়। না ইংরেজি সাহিত্যের না, ওটা তো ট্রান্সলেশন। ইংরেজি সাহিত্য বলতে তো ওয়ার্ল্ডস লিটারেচারকে বোঝানো হয়। ওয়ার্ল্ডস লিটারেচার মানে যেটা ইংরেজি ভাষায় মোটামুটি রূপান্তর করা হবে, প্রকাশ করা যাবে, সেটা ইংরেজি সাহিত্যের মধ্যে পড়ে, ঠিক আছে? এইটা হচ্ছে ভাষা। কোথা থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ, আরেকটু একটা মানে সমস্যা, সেটা হচ্ছে কি যে বাংলার একটা ওয়ার্ড আর কি, বাওয়ারি নাকি একটা এরকম একটা মানে ওয়ার্ড কিন্তু পাইলাম, মানে বিমল মিত্রের একটা ইয়াকে এটা দেখাচ্ছে আর কি। মারিয়া একটু মিউট করো। হ্যাঁ একজন মিউট রাখো। হ্যাঁ রাকি বল, আবার বলো। তো স্যার বলছিলাম যে হচ্ছে বাওয়ারি নাকি একটা এরকম একটা ওয়ার্ড, এই এটা বাংলা সাহিত্যে বিমল মিত্রের সংসার ওই ইয়াকে উপন্যাস আর কি ব্যবহার করছে, আমি যে খুঁজলাম কিন্তু পাইলাম না, মানে বুঝলাম না জায়গাটা। কেন বুঝলা না? ডিকশনারি আছে, বাংলা ডিকশনারি আছে? আছে স্যার। তাহলে বাংলা ডিকশনারিতে পড়বা।
আর আমি খুঁজানোর টেকনিকটা ঠিক যায় না, সত্য কথা। আমি ওই গুগলের থেকে একটু বার করি, হ্যাঁ, আর তাছাড়া খুঁজে খুঁজে পাইও না এরকম করে। গুগলটা একটু কম ইউজ করবা, ঠিক আছে? ছাত্র জীবনে 3টা ডিকশনারি থাকা উচিত। একটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, আর বাংলা টু ইংলিশ। কারণ এগুলো তিনটাই আছে আমার। 3টাই আছে, তাহলে তুমি বিশাল ব্যাপার। তাহলে তুমি একটু ওগুলোকে ব্যবহার করবা, ঠিক আছে? এই এই একটা বিষয়। আর একটা কি যেন লাইন ছিল, আমি ওই যে আপনি বলছিলেন না যে সাবকনশাস মাইন্ড নাকি, এটার উপর আমি একটু একটা জায়গা থেকে লিখছি। আচ্ছা, একটু 2 মিনিট দেরি করবেন। 2 মিনিট নয়, এই কয়েক সেকেন্ড। সাবকনশিয়াস মাইন্ডে কি কি ঘটনা ঘটেছে, কি সমস্যা এটার? এখানে হচ্ছে মানে এই জায়গা তারা একটা সংজ্ঞা দিছে, তাই আমি ওটা খুঁজিছি যে আসলে এরা কি বুঝাছে বিষয়টা। সাবকনশিয়াস মাইন্ড বলতে কি কি বোঝায়? মানে এরা হচ্ছে ভাগ করছে স্যার, হচ্ছে আপনার এই যে অবচেতনকে আবার ভাগ করছে 3টা ভাগে: চেতনা, অচেতন, অবচেতন। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের চেতনাটা বুঝে যাচ্ছে, কিন্তু এইখানে আপনার অবচেতনের অন্তর্ভুক্ত হলো সেই সমস্ত বিষয় বা চিন্তা উপলব্ধি হ্যাঁ, হ্যাঁ, বিশেষ অবস্থায় চেতনার পর্যায়ে চলে আসতে পারে। মানে এটা আবার কি কথা? তুমি কি ইয়াতে পড়েছিলা, ওই যে ড্রিম ড্রিম প্যাসেজটা পড়েছিলা এসএসসি লেভেলে? ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। না শুধু ড্রিম, হোয়াট ইজ ড্রিম? না, করিনি। এখানে কিন্তু ওই কথাটা একটু বলা ছিল, ঠিক আছে? তো সাবকনশিয়াস বলতে আসলে কি বোঝায়? সাবকনশিয়াস ব্যাপারটা হচ্ছে, মনে করো একটা উদাহরণ দিই, আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে দিই, ঠিক আছে? আমাদের ক্লাসের মনে করো আজকে, আচ্ছা আমি একটু বলে নিই, তারপর ওই কথায় চলে আসি। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আগামী দিন আমরা শেষ করব, হয়ে যাবে হয়তো বা আগামী দিন। মোটামুটি আমরা চলে এসেছি, আর আমার সময়ও আছে 2-1 মিনিট, আমি একটু কথা বলে শেষ করছি। তাহলে আমি একটু রেকর্ডিংটা শেষ করলাম, হ্যাঁ? ওকে। জি স্যার।